আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা মিশ্রিত দ্রবণের প্রকৃতি শিখতেছিলাম টাইপ 6-এ। অল্প একটু হয়েছিল, তারপরে রেকর্ড অফ হয়ে গেছিল, তো খেয়াল করা হয় নাই। এই জন্য আজকে আবার দেখাই মিশ্রিত দ্রবণের প্রকৃতি। তো মিশ্রিত দ্রবণের প্রকৃতি, ঘনমাত্রা আর হলো পিএইচ, তিনটা জিনিস আমরা দেখাইছিলাম। নিয়মটা যে অ্যাসিড থাকবে একটা আর একটা ক্ষার দেয়া থাকে, এটার ইএসবি বের করতে হয়। ক্ষার যেটা থাকে এটারও একটা ইএসবি বের করতে হয়। যার ইএসবি বেশি দ্রবণে সেটা বেশি। এখন একটা ম্যাথ গত ক্লাসে শেষে করছিলাম, আজকে আর একটা দেখাই। মেডিকেলের প্রশ্ন ছিল, এটা মনে হয় মেডিকেল 22-23। এতে দেয়া নাই, মানে কোশ্চেন ব্যাংকে স্কিপ হয়ে গেছে এদের। প্রশ্নটা এরকম ছিল: সমায়তনের 0.1 এম এনএইচ ও 0.1 এম H2SO4 এর মিশ্রিত দ্রবণের প্রকৃতি কি হবে? সমায়তনে 0.1 এম এনওএইচ ও 0.1 এম H2SO4 এর মিশ্রিত দ্রবণের প্রকৃতি কিরূপ? তাহলে এখানে আমাদের অ্যাসিডটা আছে। অ্যাসিডটার আমরা ইএসভি ক্যালকুলেশন করব, ইএসআরভি। তা অ্যাসিডের ইএসভি, অ্যাসিডটা লিখে দিতেও পারো H2SO4, যেহেতু আমরা ম্যাথ করতেছি না। তো ই এর মানটা হলো 2, এস এর ভ্যালু, এস এর ভ্যালু 0.1, আর ভি এর মানটা সমায়তন বলছে বলে যে কোনো মান আমি ধরে নিতে পারবো। অনিমেল ধরে নিতে পারো অথবা ভি ধরে নিতে পারো, যেটা তোমার সুবিধা মনে হয়। আমরা 1 mm ধরে নিলাম, দুইটার আয়তনে সমান ধরবো। তাহলে এক্ষেত্রে আমার মান আসে 0.2। আর এনওএইচ যেটা আছে, এই এনওএইচ এর ইএসভি আমরা ক্যালকুলেশন করে দেখি। ই এস আর হলো ভি। এর ই এর ভ্যালুটা কত? ক্ষার, এই ক্ষারের ই এর ভ্যালুটা হলো 1। এর এস এর মানটা কত? 0.1। আর ভি এর মানটা কি ধরবো? সবসময় একই ধরবো। এটা যদি 10 ধরি এটা 10, এটা যদি 1 ধরি এটা 1, এটাও 1। এটা 10 ধরলে এটা 10 ধরতে হবে, এটা যদি 1 ধরি ওটাও 1 ধরতে হবে, সমায়তন। তাহলে এক্ষেত্রে আমার এটার মান যদি 1 ধরি, তাহলে আসে 0.1। তো ইএসবি বেশি হয়েছে অ্যাসিডের, তার মানে এর দ্রবণের প্রকৃতি কি হবে? অ্যান্সার হলো অম্লীয়। অ্যান্সার কি হবে? দ্রবণটার প্রকৃতি হবে অম্লীয়। তাহলে সমায়তনের হলো যদি যায়, তাহলে সেক্ষেত্রে সমান আয়তন ধরবা। সমমোলার যদি বলে, দুইটার মোল মানে ঘনমাত্রা একই ধরবে। তো এই হলো মিশ্রিত দ্রবণের প্রকৃতি। মিশ্রিত দ্রবণের প্রকৃতি দিলে খুবই ইজি। এখন যদি বলে যে মিশ্রিত দ্রবণ, যদি বলে মিশ্রিত দ্রবণের পিএইচ, সেক্ষেত্রে আমরা কি করব? তো মিশ্রিত দ্রবণের পিএইচ বের করতে গেলে আমাদের পিএইচ এর যে ফর্মুলা, মাইনাস লগ কি এইচ প্লাস। এখন এই মিশ্রিত দ্রবণের পিএইচ বের করতে গেলে যে এইচ প্লাস, আর যদি পিওএইচ বের করতে চাই আমরা, তাহলে মাইনাস লগ ওইচ মাইনাস। এখন এই মাইনাস লগ এইচ প্লাস আর মাইনাস লগ ওইচ মাইনাস, এই ওইচ তো মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা, এটা বের করবো কি করে? তো এই যে পিএইচ এ বসানোর জন্য যে এইচ প্লাস ও এইচ মাইনাস বসানোর জন্য একটা সূত্র আমরা অ্যাপ্লাই করব। সূত্রটা কি? সূত্রটা হলো এইচ প্লাস আর হলো ও এইচ মাইনাস, এটা। এখন মিশ্রিত দ্রবণের এইচ প্লাস বা ওএইচ মাইনাস সমান হলো ইএসভি। ইএসভি প্রথম আমরা অ্যাসিডেরটা নিতে পারি, আর ইএসভি আমরা ক্ষারেরটা নিতে পারি। ইএসভি অ্যাসিড, ইএসভি কি? ক্ষার। আর নিচে হলো মোটা আয়তন দিয়ে আমরা ভাগ করব। এর প্রশ্নটা ঢাকা ভার্সিটিতে আসছিল, প্রশ্নটা যদি দেখাই দিই একটু। এখানে এই যে প্রশ্নটা খেয়াল করো, ঢাকা ভার্সিটি প্রশ্ন, এটা ঢাকা ভার্সিটি 18-19 ছিল, আবার রাজশাহী ভার্সিটি 22-23-এ রিপিট। 50 ml 1 mNOH ও 50 ml 0.8 m HCl এর মিশ্রিত দ্রবণের পিএইচ কত? তো আমি যদি প্রশ্নটা এখানে একটু উঠাই দিয়ে করি, এখানে আমাদের দেয়া আছে 50 ml 1 m NaOH আর 50 ml 0.8 m HCl, এই দুইটার মিশ্রিত দ্রবণের পিএইচ কত? এর মিশ্রিত দ্রবণের পিএইচ।
এর মিশ্রিত দ্রবণের পিএইচটা কত, এটা আমাদের বের করতে হবে। আর এখানে অপশন দেওয়া আছে 1, 13, কত কত দেওয়া আছে, 1, 2, 12, 13, 1, 2, 12, 13। ব্যাক করি এবার। এখানে আছে এইটাই প্রশ্ন। প্রশ্নটা আসছিল ডিইউ 18, 19, আবার এই সেম প্রশ্ন আসছে আরইউ 22, 23, রিপিট প্রশ্ন। তো এখন আসা যাক, আমাদের এই দুইটা দ্রবণ মিশিয়ে আমাদের অ্যাসিড আসবে নাকি ক্ষার আসবে, এটা কিন্তু আমাদের জানি না। মানে মিশ্রিত দ্রবণে এইচ প্লাস বেশি নাকি ওএইচ মাইনাস বেশি, এটা আমরা প্রথমত বুঝতে পারি না। তাই যেহেতু বুঝতে পারি না, এই জন্য প্রথমে আমরা এটা কি করবো, আগে নির্ণয় করে দেখবো, তারপরে এসে অন্য কাজ। প্রথমত এটা যদি একটু নির্ণয় করে আসি যে ইএসভি অ্যাসিড, ইএসভি ক্ষার। এখানে আমরা অ্যাসিডের ইএসভি করি। অ্যাসিডটা হলো আমাদের এইচসিএল, তে এইচসিএল এর ই এর মানটা 1, এইচ এর মানটা হলো 0.8, আর ভি এর মানটা হলো 50। মান বসাই দিচ্ছে এখানে। আর এটা কিন্তু একটা পার্থক্য চিহ্ন। এটা হলো পার্থক্য চিহ্ন, মানে ডিফারেন্স, মাইনাস না। কারণ আমি মাইনাস নিতে চাচ্ছি না, একটু পরেই বুঝতে পারবো। এই ক্ষার, এখানে ক্ষারটার ইএসভি, ক্ষারের ই এর মানটা হলো এনওএইচ, মানে এর ই এর মানটা 1, এর এস এর ভ্যালু 1, আর ভি এর মানটা দেওয়া আছে 50। আর মোট আয়তন আমাদের হলো 50 + 50, মানে দুইটা মিলে 100। এখন এখানে আছে হলো 8×5 = 400, 400 একটার আগে দশমিক, মানে 40। আর এটা যদি ডিফারেন্স করি তাহলে এটা হলো 50, 40/50, নিচে হলো 100। দেখো এই জায়গাটা আমি মাইনাস কেন ব্যবহার করি নাই, এই মাইনাস ব্যবহার যদি করতাম তো আমার -10 হতো, আমি মাইনাস নিতে চাচ্ছি না। এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে ক্ষারের ইএসবিটা বেশি, এই যে ক্ষার, এটা হলো আমাদের ক্ষার, এটার ইএসবিটার বেশি। যদি ক্ষারের ইএসবি বেশি হয় তাহলে এটা হলো ওএইচ এর ভ্যালু। সহজ কথা, ক্ষারের ইএসবি বেশি হলে এটা ওএইচ এর ভ্যালু। আর যদি অ্যাসিডের ইএসবি, মানে অ্যাসিডের ইএসবি বেশি হতো, তো আমরা এখানে এইচ প্লাস এর ভ্যালু বলতাম। তো যেহেতু এটা ক্ষারের ইএসভি, মানে এনওএইচ এর ইএসভি বেশি, এই ক্ষারের ইএসবি বেশি বলে এই মানটা হলো ওএইচ মাইনাস আয়নের মান, অর্থাৎ মিশ্রিত দ্রবণে ওএইচ বেশি আছে। তা ওএইচ এখন কত আছে, দুইটা ডিফারেন্স করলে 40 থেকে 50, 10, আর নিচে হলো 100, মানে 0.1। 0.1 যদি হয় পিওএইচ, তাহলে পিওএইচ সমান মাইনাস লগ কি, ওএইচ মাইনাস, মাইনাস লগ ও এইচ মাইনাস। তো ওএইচ এর ভ্যালু যদি আমরা মাইনাস লগ 0.1, কে কিন্তু আমরা 10⁻⁻1 লিখতে পারি। ঠিক আছে, 10⁻⁻1, তো এখানে 10⁻⁻1 যদি বসাই তো আমাদের অ্যান্সার হবে 1। তাহলে পিওএইচ যদি 1 হয় তাহলে পিএইচ কত হবে, 14 থেকে বাদ। তাই এখন পিএইচ বের করলে 14 থেকে বাদ দাও, 14 মাইনাস হলো পিওএইচ, 14 থেকে যদি 1 বাদ দিই তাহলে আমাদের অ্যান্সার আসে হলো 13। তাহলে 13 হলো, এই হলো আমাদের অ্যান্সার, প্রশ্নটার অ্যান্সার হবে 13। তাহলে এই গেল হলো মিশ্রিত দ্রবণের পিএইচ যদি বলে আমাদের কি হবে। এখন আসা যাক, মিশ্রিত দ্রবণের পিএইচ তো করলাম, আর একটা ম্যাথ করে দেখাই। আরো একটা ম্যাথ আছে, রাজশাহী ইউনিভার্সিটি। এটা খেয়াল করো, এটা আমাদের কি বলছে এখানে, বলছে হলো 0.1 এম এইচসিএল ও 0.25 এম এইচ ওপর, মানে দুইটা অ্যাসিড মিশানো হচ্ছে এখানে, আর একটা ক্ষার মিশানো হচ্ছে। সমপরিমাণ মিশ্রিত করলে মানে তিনটার আবার পরিমাণ সমান। তা প্রত্যেকটার আয়তন আমরা সেম ধরবো, 1 ml অথবা 10 ml। মিশ্রিত করলে মিশ্রিত দ্রবণের পিএইচ কত হবে। এই প্রশ্নটা একটু বড়, দুইটা অ্যাসিড মিশাইছে। তো এ ধরনের প্রশ্ন সচরাচর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলোতে বেশি দেয়, কিন্তু রাজশাহী একবার দিয়ে ফেলছে। এখন আমি একটু স্ক্রিনটা বড় করলাম যাতে এখানে সমাধান দেখাতে পারি, প্রশ্ন এখান থেকে দেখাবো, এখান থেকেই সমাধান দেখাবো। তাহলে প্রশ্নটা এরকম জায়গায় রাখি, আমি স্ক্রিন যথেষ্ট বড় করে নিই যাতে তোমাদের আর বড় হবে না এর থেকে, না। ওকে, তাহলে এখানে আমি করে করে দেখাচ্ছি, দেখো। তাহলে আমাদের ফর্মুলা কিন্তু এটাই, সূত্র দেয়া আছে এই যে ইএসবি অ্যাসিড, ইএসবি ক্ষার। এখন এখানে ইএসবি করতে গেলে খেয়াল করো, দুইটা অ্যাসিড দেয়া আছে, একটা হলো 0.8 সেল, একটা হলো H2SO4। তাহলে এখানে আমরা ইএসভি নিব, একটা হলো এইচসিএল অ্যাসিডের জন্য, প্লাস আর একটা ইএসভি নিব আমরা H2SO4 এর জন্য। অ্যাসিড দুইটার ইএসবি করব, আর ডিফারেন্স করব হলো ইএসবি ক্ষার। এখানে আমাদের ক্ষারটা হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দেওয়া, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষার, এটার আমরা ইএসভি নেব। তাহলে ইএসভি যখন নিচ্ছি, ধরতেছে না, এই পাশে সরে আসে একটু। তাহলে এখানে খেয়াল করো, আমরা ইএসভিটা নিব হলো দুইটা অ্যাসিড,
ইএসভি হলো HCl আমাদের, প্লাস হলো ইএসভি, আর একটা আছে H2SO4। মাইনাস করব এখান থেকে আমরা ক্ষারের ইএসভি, অর্থাৎ ডিফারেন্স করব ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আমাদের ক্ষার। তাহলে এইগুলো ইএসভি যদি আমরা করি, আর নিচে হলো মোট আয়তন, তাহলে মোট আয়তন এখানে আমরা যে কোনোটা যেটা ধরে নিব সেটা মোট আয়তন। এখন আসা যাক, এই সেলের ইয়ের মান 1, এস এর ভ্যালু কত এখানে দেয়া 0.1, তাহলে 0.1। আর এটা 0.1 আছে বলে আমরা যদি 10 ধরি, মানে সমায়তন বলা আছে এখানে দেখো, তিনটাই সমান পরিমাণ, তাহলে প্রত্যেকটা 10 করে ধরে নিই। এটাও 10 ধরলাম, এটাও 10 ধরলাম, এই সেলও 10 ধরবো, এটার আয়তনও কি ধরবো, 10 ধরবো, তিনটা 10। তাহলে প্লাস ইয়ের মান, এটার ইয়ের মান 2, এর এস এর ভ্যালু কত দেওয়া আছে 0.25, 0.25, আর এটা আমরা 10 ধরি। তাহলে এইটা হলো মোট অ্যাসিডের ইএসভি। আর ক্ষারের ইএসভি কত আমাদের, এর ই এর মানটা 2, যেহেতু দুইটা ওইস আছে, এস এর ভ্যালু কত নিতে বলছে 0.35, 0.35। আর আয়তনটা হলো কত 10। তাহলে সবগুলো ইএসভি নিলাম, নিচে মোট আয়তন, তিনটার আয়তন 10 10 করে করে ধরছি, মানে 10 প্লাস 10 প্লাস 10 30 হবে। তাহলে এখন যদি হিসাব করি, এটা 1, আর এটা হলো 25 × 50, মানে এটা 5। আর এটা হলো আমাদের অ্যাসিড, আর এটা হলো ক্ষার। 35 × 70, 70-কে 0.7-কে যদি 10 দিয়ে গুণ দিই 7। আর নিচে আসে আমাদের হলো 30। ডিফারেন্স করলে দেখা যাচ্ছে যেখানে ক্ষারের ডিএসবি বেশি, এখানে 6 আর ক্ষার হলো 7, তাহলে এটা আমাদের ওএইচ এর ভ্যালু। তাহলে ওএইচ এর ভ্যালু আসছে 1/30। 1/30-কে 30 দিয়ে যদি 1-কে ভাগ করি, 30 দিয়ে যদি 1-কে ভাগ করি, তাহলে কি আসে দেখো, যাচ্ছে না দশমিক, এখানে শূন্য। তবুও দেখো, আবার দেখাচ্ছি, 30 দিয়ে আমরা 1-কে ভাগ করতেছি, তো যাচ্ছে না, তা দশমিক দিলাম শূন্য, তবুও যাচ্ছে না, এখানে একটা শূন্য দিলাম, এখানে একটা শূন্য। 33 100, 33 90। আমাদের আর করার দরকার নাই, আমরা 0.03 নিয়ে কাজ করব। 0.03 দশমিকের পিএইচ নির্ণয় করাটা যদি দেখো, তাহলে কেন ও দশমিকের পরে দুই অঙ্ক আমরা কেন নিব না, ওইখানে অ্যান্সার বলছি। কারণ দশমিকের পরে শুধু একটা অঙ্ক ছাড়াই আমরা পিএইচ এর মান বের করতে পারি ক্যালকুলেটর ছাড়া। এখন আসি, 3 এটা হলো ওএইচ, তাহলে পিওএইচ যদি করি, তাহলে -log 3 × 10⁻², তাহলে 2 - log 3। এই 2 - log 3 কিভাবে করলাম, ফার্স্ট পেপার চ্যাপ্টার 4 যদি শেষ করে আসো, তাদের কাছে অ্যান্সারটা জানা, যে এরকম দশমিকের থাকলে তাদের পিএইচ কিভাবে করতে হয় এক্সট্রিম রুল দিয়ে। -log 3, log 3-এর মানে 0.47, তাহলে 2 থেকে বাদ দিলে 1.53। 14 থেকে যদি আমি বাদ দিই, তাহলে 14 মাইনাস হলো পিওএইচ, 14 থেকে আমি যদি 1.53 বাদ দিই, তাহলে আসে হলো 12.47। এটা আমাদের অ্যান্সার। তাহলে এখানে দেখো 12.47, 12.47 একটাও নাই, তাহলে 12.47-এর কাছাকাছি হলো এই বি নাম্বারটা। তো দেখো, এটা যদি ক্যালকুলেটর দিয়ে করতাম 12.47, এই যে হলো আমাদের বি নাম্বারটা হলো 13, এটা আমরা অ্যান্সার দিই। তো এই গেল হলো আমাদের মিশ্রিত দ্রবণের প্রকৃতি, ঘনমাত্রা, পিএইচ যদি বলে কিভাবে করব সেটা। দুইটা অ্যাসিড থাকলে সব অ্যাসিড গুলো একসাথে যোগ হয়ে যাবে, সব ক্ষারগুলো একসাথে যোগ হয়ে আলাদা হবে। তাহলে মিশ্রিত দ্রবণের প্রকৃতি, ঘনমাত্রা, পিএইচ, আশা করি কারো সমস্যা হবে না। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের পরের টাইপ। পরের টাইপটার নাম হলো নির্দেশক। দুইটা একই অ্যাসিড যোগ করলে দেখো, পরের টাইপটা যদি আমরা লিখি, টাইপ এটা হলো 7, ছোট একটা টাইপ, আগে দেখে আসি। দুটি একই অ্যাসিড বা দুটি একই ক্ষার যদি যোগ করে, তাহলে মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা, দুটি একই অ্যাসিড অথবা দুটি একই ক্ষার, একই ক্ষার যোগ করলে, দুইটি একই অ্যাসিড বা দুইটি একই ক্ষার যদি যোগ করি, সেক্ষেত্রে আমাদের ফর্মুলা ভিএস সমান V1S1 প্লাস হলো V2S2। এটা কিরকম, দুইটা একই অ্যাসিড আমরা যোগ করব, ধরো এরকম যোগ করতে বললাম, যে 10 ml 0.2 m NaOH এর সাথে, NaOH না দিয়ে অ্যাসিড দিতে পারবো, H2SO4 ও এর সাথে, ও 20 ml 0.1 m H2SO4 এর মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা কত, মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা কত।
দুইটাই এখানে একই অ্যাসিড। দেখো, এই অঙ্কের বিশেষত্ব কি হবে, দুইটাই একই অ্যাসিড থাকবে, এটা H2SO4, এর সাথে আরেকটা H2SO4 মেশানো হচ্ছে। দুইটা যদি একসাথে মিশ করে দিই তাহলে মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা কি হবে। তো এখানে ফর্মুলাটা খুবই সহজ, ভিএস সমান V1S1 প্লাস হলো V2S2, V1S1 প্লাস হলো V2S2। তাহলে যদি ভি বের করি, এই এস বের করি, তাহলে এস সমান আমাদের হবে কি, এস সমান হবে V1S1 প্লাস হলো V2S2, আর নিচে হলো মোট আয়তন ভি। এখন এখানে V1 কত দেয়া আছে, 10 ml দেয়া আছে, তাহলে 10 ml। আর ঘনমাত্রা প্রথমটা হলো 0.2। V2 কত দেয়া আছে, 20। এই 20-এর সাথে ঘনমাত্রা কত দেয়া আছে, 0.1। আর মোট আয়তন কত হবে, 10 আর 20, তাহলে দুইটা একসাথে যদি যোগ দিই তাহলে 30। তাহলে এখানে হয় আমাদের কত, 2। আর এটা হয় আমাদের, এটা 20 ml 0 পয়েন্ট, এটা হচ্ছে 2, তাহলে 2 2 আর নিচে হলো 30। তাহলে 4-কে 30 দিয়ে ভাগ, এই যে 4, 4 ভাগ হলো 30, তো 4-কে 30 দিয়ে ভাগ করে দেখি, 30 ভাগ হলো 4, যাচ্ছে না, একটা দশমিক দিলাম, শূন্য। 30 আর 30 থাকে হলো 10, যা আগে দশমিক ইউজ করলে অটোমেটিক একটা শূন্য বসাতে পারবো। তাহলে 3 30 হলো কত, 90। আর দরকার নাই, আমরা এইটুকু বের করলেই হয়ে যাচ্ছে 0.13 m। তাহলে দুটি একই অ্যাসিড যদি যোগ করা হয় বা দুটি একই খাত যদি যোগ করা হয়, সেক্ষেত্রে আমাদের ফর্মুলা কি, ভিএস ইকুয়াল টু V1S1 V2S2। এই ম্যাথ মেডিকেলেও আসছে, ভার্সিটিতেও আসছে। আমরা যদি প্রশ্ন দেখা একটু, দেখো, 27 নম্বর এমসিকিউ দেখো। এখানে 27 নম্বর এমসিকিউ তে কি বলা হচ্ছে, 27 নম্বর এমসিকিউ খেয়াল করো, এখানে 27 নম্বর এমসিকিউ তে বলা হচ্ছে যে 20 ml 0.15 m এনওইস, একটা এনওইস দ্রবণ, আর একটা 1.5 ml 2m এনওইস, মানে দুইটাই কিন্তু একই খাত, দুইটা একই খাত যোগ করলে মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা কত। তো এটাই বলছি, দুটি একই অ্যাসিড হবে বা দুটি একই খাত যদি হয়, সেক্ষেত্রে মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা বের করার আমাদের ফর্মুলা এটাই। তো এখানে যদি এখন আমরা মান বসাই, আমাদের ঘনমাত্রা বের করতে বলছে, তাহলে V1S1 প্লাস হলো V2S2, আর নিচে হলো মোট আয়তন ভি। তো এখানে V1 এর ভ্যালু আমাদের দেখো দেয়া আছে 20। তাহলে এই 20-এর সাথে যদি ঘনমাত্রা গুণ দেই, সেটা হলো 1.5 প্রথমটা, আর দ্বিতীয়টা হলো V2, V2টা হলো আমাদের 1.5। তাহলে 1.5 এর সাথে গুণ হবে 2। আর মোট আয়তন তাহলে কত হচ্ছে, 20 আর এটা 1.5, মানে 21.5। 20 আর 1.5 মানে প্রথমটার আয়তন 20, পরেরটা হলো 1.5, তাহলে টোটাল 21.5। তাহলে উপরে কত থাকে, 20-এর 1.5 গুণ করা, কোনো কিছু 1.5 গুণ করা কিন্তু সহজ। ধরো আমি 10-এর 1.5 গুণ করবো, তো 10 মানে হলো 1 গুণ করলে 10, আর হাফ গুণ করলে 5, 1.5 গুণ করা মানে 15 হয়ে গেল। তো 20-এর যদি 1.5 গুণ করি তো 20 হবে, 20-এর 1 গুণ করলে 20, আর 20-এর অর্ধেক করলে কত, 10। তাহলে 20-এর 1.5 গুণ করা মানে 30, অথবা 15 × 2 = 30, 300, মানে এখান থেকে 30 পাওয়া যাচ্ছে। আর 1.5 মানে হলো 3, 1.5 × 2, আর এখানে হচ্ছে 21.5। একটা কঠিন ভাগ আসছে, মানে 33-কে আমাদের ভাগ করতে হবে কত দিয়ে, দেখো, 33, 33-কে আমার ভাগ করতে হবে 21.5 দিয়ে। তাহলে উপরে 33 আর নিচে 21.5। তো ভাগ করাটা একটু দেখাই, প্রথমত এই দশমিকটা উঠাই দিই, দশমিকটা উঠাই দিলে উপরে একটা কত থাকবে, 10 থাকবে। যদিও 10টা আমরা পরে ক্যালকুলেশন করতে পারি, অথবা প্রথমে যদি নিই, তাহলে 330 এর সাথে 215, 330-কে 215 দিয়ে ভাগ। এখানে ভাগটা দেখাই, 215 ভাগ হলো 330। 215 ডবল করলে কিন্তু 430 হয়, তার মানে দুবার যাবে না, একবার যাবে। তাহলে এখানে 215 দিই, 215 330, তার মানে 115 থাকে এখানে। এটা যাচ্ছে না, এর মধ্যে দশমিক দিলাম, একটা শূন্য দিলাম। এরপরেও দেখো আমাদের হলো কি হচ্ছে না, আমাদের যাচ্ছে না বলে একটা দশমিক দিলাম, শূন্য 5 বার যাবে এর মধ্যে। 5 5 আর 25, মানে 1000, আর 5-এর 2 গুণ করো 200, 5 5 আর 25-এর 5, 5 21, 5 5 আর 25-এর 5, হাতে হলো কত, 2। 5 একে 5 আর 2 কত, 7, আর 5 2 × 10, মানে 1075, 1075। আর এখানে আছে 5, 7,
আট, আট আর সাথে এক, আট, আট আর সাত হলে 15, 75। আর দরকার নাই, 1.5, 1.5 এখানে অপশনে আছে, তার মানে আমাদের অ্যান্সার হলো বি নাম্বার। তাহলে দুইটা একই অ্যাসিড বা দুইটা একই খাত যদি যোগ করা হয়, সেক্ষেত্রে এই ফর্মুলা দিয়ে আমাদের ম্যাথ হবে। ডেন্টাল ভর্তি পরীক্ষা 21-22 ছিল। আচ্ছা, এই প্রশ্ন ভার্সিটিতেও আসছে, আমরা ভার্সিটিতে একটু যদি যাই। এই যে দেখো, জাহাঙ্গীরনগরের প্রশ্নতে আছে সেম প্রশ্নটা, এটাই তো আমরা সমাধান করলাম নাকি? না, এটা না, এটা করি নাই। একই ডাটা চেঞ্জ, মানে একই প্রশ্নে ডাটা চেঞ্জ। 14 নম্বর দেখো, 2 ml 1.5 NaOH এর সাথে 1.5 2M NaOH যদি যোগ করা হয়, মিশ্রিত করলে মিশ্রিত দ্রবণ। দুইটাই কিন্তু NaOH, দুইটাই NaOH লেখা আছে। তা আমরা যদি এটার ক্যালকুলেশন ওইরকম ভাবেই করে ফেলতে পারি, তাহলে এখানে এটা করে দেখাই। মানটা শুধু ভিন্ন, একই প্রশ্ন। তাহলে V1 কত দেওয়া আছে এখানে? 2। V1 এর মান এখানে দেওয়া আছে 2, S1 এর মান দেওয়া আছে 1.5, 1.5। V2 এর মান আমাদের এখানে কত দেওয়া আছে? 1.5 ইন্টু 2। তাহলে এটা 1.5 ইন্টু হলো 2। আর মোট আয়তন এখানে কত আছে? প্রথমটার আয়তন 2 ml, পরেরটা হলো 1.5 ml। তাহলে 2 এর সাথে 1.5 যোগ, তাহলে প্রথমটা হলো 3, পরেরটা হলো 3, আর নিচে হলো 3.5। তাহলে ওপরে হচ্ছে 6 আর নিচে হলো 3.5। দশমিকের ক্যালকুলেশন, দশমিক বাদ দিব, ওপরে একটা এক আর শূন্য, মানে 60-কে 35 দিয়ে ভাগ। তাহলে প্রথমত 60-কে 35 দিয়ে ভাগ করলে আমরা আরো ছোট করে নিতে পারি। 5 12 60, 5 দিয়ে কাটি, এটা হলো 5 12 60, আর এটা 5 দিয়ে কাটলে 5 7 35। তার মানে 7 দিয়ে 12-কে ভাগ করব। তাহলে 7 1-কে 7, থাকে হলো কত? 5। যাচ্ছে না, এটা দশমিক দিলাম শূন্য। 27 টা 56, 5 7 35, 7 7 49, 7 দিয়ে যাচ্ছে, 7 7 49, 1.7। আর দরকার নেই, 1.7 যদি আমরা পেয়ে যাই ওইখানে আনসার দিব। তাহলে 1.7, 1.7, এই যে 1.71, এইটা করলে আমাদের হয়ে যাচ্ছে ডি। এই হলো আমাদের আনসার। দুটি একই অ্যাসিড বা দুটি একই খাত যদি যোগ করতে বলে, সেক্ষেত্রে মিশ্রিত দ্রবণের প্রকৃতি বের করার নিয়মটা বললো। পরের টাইপে চলে যাই, আমরা টাইপ 8-এ চলে যাবো। পরের টাইপ, টাইপ 8। টাইপ 8 ভেরি 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 ইম্পর্টেন্ট। আমরা নির্দেশক পড়বো। তাহলে লেখো টাইপ 8, টাইটেশনে উপযুক্ত নির্দেশক। এটা কিন্তু খুব আসে, টাইট্রেশনে উপযুক্ত নির্দেশক নির্বাচন। টাইটেশনে উপযুক্ত নির্দেশক নির্বাচন, এক্ষেত্রে আমরা কয়েকটা ছক আকারে প্রশ্নগুলো করব। এই ছকগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। তা প্রথম ছকে আমরা চলে যাই, টাইটেশনে উপযুক্ত নির্দেশক নির্বাচন। মৃদু অ্যাসিড, তীব্র ক্ষার। তা আমরা মৃদু অ্যাসিড যারা চেনো না, তাদের জন্য আগে একটু মৃদু অ্যাসিড চিনাই নিয়ে আসি। মৃদু অ্যাসিড আসলে কোনগুলো? মৃদু অ্যাসিড হলো জৈব অ্যাসিড, যেমন CH3COOH একটা মৃদু অ্যাসিড, H2CO3 একটা মৃদু অ্যাসিড, HF একটা মৃদু অ্যাসিড, তারপরে ফর্মিক অ্যাসিড একটা মৃদু অ্যাসিড। মৃদু অ্যাসিড দেখলে চিনবা কি? বেসিক্যালি এটা থাকে, এটা হলো আমাদের মৃদু অ্যাসিড। আর যদি বলা হয় তীব্র অ্যাসিড, তো তীব্র অ্যাসিড চেনে না এমন কেউ মনে হয় নাই। HCl মারাত্মক তীব্র অ্যাসিড, H2SO4 মারাত্মক তীব্র অ্যাসিড, HNO3 মারাত্মক তীব্র অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। আর পারক্লোরিক অ্যাসিড হলো খুবই তীব্র অ্যাসিড। তা আমাদের পারক্লোরিক অ্যাসিড থাকবে না, আমাদের থাকলে এই তিনটা থাকতে পারে, তাও বেশি না, এই দুইটা থাকতে পারে ধরে নাও। তাহলে আর তীব্র অ্যাসিড চিনলাম, মৃদু অ্যাসিড চিনলাম। এবার যদি বলি মৃদু ক্ষার, তা মৃদু ক্ষারকে আমরা কোনটা ধরবো? এটা হলো ক্ষার। মৃদু ক্ষার ধরবো যদি মৃদু ক্ষার কোনটা থাকে, NH4OH যদি থাকে, তা আমরা ধরে নেবো মৃদু ক্ষার দিচ্ছি। আর বা সোডিয়াম কার্বনেটকেও আমরা মৃদু ক্ষার হিসেবে ধরবো, কারণ এটা লবণ, লবণ টাইপের ক্ষার। আর যদি বলি তীব্র ক্ষার কোনটা, তাহলে তীব্র ক্ষার হবে আমাদের NaOH, KOH, এগুলো হলো তীব্র ক্ষার। যদি বলি এতগুলো কি মনে রাখতে হবে নাকি? এতগুলো দেখলেই যদিও চেনা যায়, তারপরে যদি তোমার কষ্ট হয় মনে রাখতে, তাহলে তুমি কি কাজ করতে পারো? এই দুইটা বাদ দিতে পারো, শুধুমাত্র এটা মনে রাখতে পারো, এখান থেকে এই দুটোও বাদ দিতে পারো, এই দুইটা মনে রাখো।
আর এইগুলো মনে রাখা যায় বেটার। তাহলে মৃদু অ্যাসিড তীব্র অ্যাসিড আশা করি সবাই চিনবা। এখন আসা যাক, এই যে টাইটেশনের উপযুক্ত নির্দেশক নির্বাচন করব, প্রথম ছকে আমি চলে যাই। চারটা নির্দেশক আমাদের মনে রাখলেই চলবে। চারটা নির্দেশক। প্রথম নির্দেশক পরের আসার আগে আমরা প্রথমত দেখি চারটা জিনিস। তীব্র অ্যাসিড তীব্র ক্ষার যদি টাইটেশন করা হয়, একটা তীব্র অ্যাসিডের সাথে একটা তীব্র ক্ষারের যদি টাইটেশন করা হয়, তীব্র অ্যাসিডের সাথে তীব্র ক্ষার, তাহলে এখানে উপযুক্ত নির্দেশক, এই উপরে লেখা উপযুক্ত নির্দেশক, যে কোনো নির্দেশকই ব্যবহার করা যায় একটা তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের টাইটেশনে। যে কোনো নির্দেশক, যে কোনো নির্দেশক সবগুলোই কাজ করবে। দুই নম্বরে যদি আসি, মৃদু অ্যাসিড আর তীব্র ক্ষার। মৃদু অ্যাসিড তীব্র ক্ষারে কি হবে? মৃদু অ্যাসিড তীব্র ক্ষারে সকল নির্দেশক হবে না। মৃদু অ্যাসিড তীব্র ক্ষার, আগে তীব্র অ্যাসিড মৃদু ক্ষার দিলে মনে হয় ভালো করতাম। দেখো, তীব্র অ্যাসিড মৃদু ক্ষার, তীব্র অ্যাসিড আর মৃদু ক্ষারের যদি টাইটেশন করা হয়, এখানে ব্যবহার করা হয় হলো মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ ও মিথাইল রেড। তিন নম্বরে মৃদু অ্যাসিড তীব্র ক্ষার। মৃদু অ্যাসিড তীব্র ক্ষারে ব্যবহার করা হয় হলো ফেনফথেলিন ও থাইমথেলিন। 4 নম্বরে তীব্র অ্যাসিড তীব্র ক্ষার, মৃদু অ্যাসিড মৃদু ক্ষার, এবার লেখো মৃদু অ্যাসিড মৃদু ক্ষার। কোনো উপযুক্ত নির্দেশক নেই, মানে কোনো নির্দেশকে কাজ করে না। এই ছকটা থেকে মেডিকেলে সব থেকে বেশি প্রশ্ন করে তীব্র অ্যাসিড তীব্র ক্ষার। এটা যদি হয় যে কোনো নির্দেশকে কাজে আসবে। তীব্র অ্যাসিড মৃদু ক্ষার যদি হয় কোনো উপযুক্ত নির্দেশক নয়, অর্থাৎ এখানে কোনো নির্দেশকই কাজ, এই তীব্র অ্যাসিড মৃদু ক্ষার যদি হয় মিথাইল অরেঞ্জ মিথাইল রেড হবে। মৃদু অ্যাসিড তীব্র ক্ষার যদি হয় ফেনফথেলিন থাইমথেলিন। তুমি চাইলে থাইমথেলিনটা স্কিপ করতে পারো, কারণ থাইমথেলিন আজ পর্যন্ত দেয় নাই, এটাও না মনে রাখলেও চলবে। এরপরে আসা যাক, মৃদু অ্যাসিড মৃদু ক্ষারের কোনো উপযুক্ত নির্দেশক নেই, মানে কোনো নির্দেশকই কাজ করে না। এখন এই চারটা লাইন খুবই খুবই ইম্পর্টেন্ট। এই চারটা লাইন থেকে মোস্ট অফ দ্য টাইম কোশ্চেন করে, এর বাইরে কোশ্চেন করে সেগুলোতে যাচ্ছি আমি। তো এই চারটা লাইন থেকে প্রশ্ন কিভাবে করে আমি একটু যদি প্রশ্ন তোমাদের দেখা আসি। প্রথম মেডিকেলের প্রশ্ন দেখায়, প্রথম 29 নম্বর প্রশ্ন দেখে, এবছর মেডিকেলে ছিল 23 24 21 22 রিপিট হয়েছে। তীব্র অ্যাসিড মৃদু ক্ষারের টাইটেশন। এখানে আমাদের যে সেটা তীব্র অ্যাসিড মৃদু ক্ষার, 2 নম্বরটা দেখো। তীব্র অ্যাসিড মৃদু ক্ষার, আমি একটু আমার স্ক্রিনটা বড় করে নিই, না তো দেখাতে সমস্যা হচ্ছে। ওকে, তাহলে 29 নম্বর কোশ্চেন দেখো। বলা হচ্ছে তীব্র অ্যাসিড মৃদুক্ষার। তা তীব্র অ্যাসিড মৃদুক্ষার মানে আমাদের লাইন হলো এই 2 নম্বরটা, তীব্র অ্যাসিড মৃদুক্ষার মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড। দেখো এখানে মিথাইল অরেঞ্জ আছে, এটা অ্যান্সার। পরের প্রশ্ন যদি যাই, দেখো একই প্রশ্ন, 30 নম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা, একই টাইপের। মৃদু অ্যাসিড সবল ক্ষার, এবার হলো 3 নম্বরটা, মৃদু অ্যাসিড সবল ক্ষার মানে তীব্র ক্ষার। তাহলে এখানে ব্যবহার করা হচ্ছে ফেনফথেলিন, তাহলে অ্যান্সার দেখো বি। এই যে 30 নম্বর কোশ্চেন, 30 নম্বর কোশ্চেনের অ্যান্সার হলো বি ফেনফথেলিন। পরের প্রশ্নতে যদি যাই, তীব্র অ্যাসিড তীব্র ক্ষার, তাহলে তীব্র অ্যাসিড তীব্র ক্ষার মানে এটা তীব্র অ্যাসিড তীব্র ক্ষারে টাইট্রেশনের নির্দেশক। তা তীব্র অ্যাসিড তীব্র ক্ষারে এই অপরেটটা যে কোনো নির্দেশক, তাহলে এখানে সবকটি অ্যান্সার। তীব্র অ্যাসিড তীব্র ক্ষারে মিথাইল অরেঞ্জ মিথাইল রেড ফেনফথেলিন সবগুলো অ্যান্সার। আচ্ছা, এরপরে যদি আমরা যাই, আর আছে এপাশে 32 নম্বর মৃদু অ্যাসিড সবল ক্ষার। মৃদু অ্যাসিড সবল ক্ষার মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখো, 3 নম্বরটা মৃদু অ্যাসিড সবল ক্ষার ফেনফথেলিন। 33 নম্বর তীব্র অ্যাসিড মৃদু ক্ষার, তাহলে তীব্র অ্যাসিড আর মৃদু ক্ষার, এই যে তীব্র অ্যাসিড
মৃদু ক্ষার 2 নম্বরটা, তীব্র অ্যাসিড মৃদু ক্ষারের জন্য 33 নম্বর প্রশ্ন দেখো। তীব্র অ্যাসিড মৃদু ক্ষার, তীব্র অ্যাসিড মৃদু ক্ষার, এই যে তীব্র অ্যাসিড মৃদু ক্ষার, তাহলে তীব্র অ্যাসিড মৃদু ক্ষার মিথাইল অরেঞ্জ মিথাইল রেড। আগের আমলের প্রশ্নতে দেখো ডবল অ্যান্সার থাকতো, ব্ল্যাঙ্ক অ্যান্সার থাকতো, এই জন্য এখানে অ্যান্সার কিন্তু ডবল। এটা অনেক আগের প্রশ্ন, দেখো ডেন্টাল অ্যাডমিশন 10 হবে, তখন ডবল অ্যান্সার দিতে হতো। তাহলে এই হলো আমাদের উপযুক্ত নির্দেশক নির্বাচন যদি আসে, এটা। এখন আসা যাক, এই ছক দিয়ে কিন্তু আমাদের এই ছকের বাইরে প্রশ্ন যদি করে, ভার্সিটির প্রশ্ন একটু দেখাই। দেখো ভার্সিটিতে প্রশ্নটা করার সময় আরো কিছু একটু জিনিস খেয়াল রাখতে হয়। দেখো, জাহাঙ্গীরনগর 22-23, জাহাঙ্গীরনগর 22-23-এর 23-24-এর প্রশ্ন, জলীয় দ্রবণে এইচসিএল ও NH3। এইটা দিয়ে তোমাকে বুঝে নিতে হবে যে আমার কি দিছে। এইচসিএলটা তীব্র অ্যাসিড, একটু আগে আমি লিখছিলাম কোনটা তীব্র অ্যাসিড কোনটা তীব্র ক্ষার। আর NH3 হলো মৃদু ক্ষার। কারণ কি, NH3 জলীয়, তুমি যদি NH3 কে পানিতে দাও, তাহলে NH3 কিন্তু ওই যে মৃদু ক্ষার NH4OH তৈরি করে। এমনিতে জানা আছে যে NH3 এমনিতে মৃদু ক্ষার। আর যারা জানো না, তারা দেখো NH3 পানিতে দিলে সে এমনিতে NH4OH হয়ে যায়, মানে মৃদু ক্ষার। তাহলে এখানে HCl বলছে আর NH3 বলছে, তো HCl বললে আমি বুঝে নিছি যে এটা তীব্র অ্যাসিড, NH3 যেই বলছে সে আমি বুঝে নিছি মৃদু ক্ষার। তাহলে তীব্র অ্যাসিড মৃদু ক্ষার মানে আমাদের তীব্র অ্যাসিড মৃদু ক্ষার মিথাইল অরেঞ্জ মিথাইল রেড। তাহলে এখানে আমরা ব্যবহার করতে পারবো এই যে মিথাইল রেড। আচ্ছা, জলীয় দ্রবণে দেখো HCl NaOH, এটা নিয়ে একটু পরে কথা বলতেছি যে কোনটার পিএইচ কত হবে। ওকে, এবার আসি তুল্যতা বিন্দুর পিএইচটা পরে, ওই প্রশ্ন আরো একটা। এই যে দেখো গুচ্ছের প্রশ্ন আর একটা আছে সহজ, তীব্র অ্যাসিড মৃদু অ্যাসিড তীব্র ক্ষার, 3 নম্বর প্রশ্ন, এটা এগ্রিতে আসছিল, এগ্রি গুচ্ছ 19 করি। তাহলে তীব্র অ্যাসিড কি বলছে, মৃদু অ্যাসিড, তাহলে মৃদু অ্যাসিড তীব্র ক্ষার ফেনপথ্যালিন। মৃদু অ্যাসিড তীব্র ক্ষার হলো অ্যান্সার ফেনপথ্যালিন। আচ্ছা, 25 নম্বর এমসিকিউ দেখো, এই ছকের আর একটা প্রশ্ন হলো 25 নম্বর। ইথানোয়িক অ্যাসিড ও NOH এর টাইট্রেশনে, এখন ইথানোয়িক অ্যাসিড দিলে পরে আমি বলবো কি মৃদু অ্যাসিড, মৃদু অ্যাসিড তীব্র ক্ষার, তাহলে মৃদু অ্যাসিড তীব্র ক্ষার, মৃদু অ্যাসিড তীব্র ক্ষার যদি দেওয়া থাকে, এই যে এটা মৃদু অ্যাসিড তীব্র ক্ষার হলো ফেনপথ্যালিন। তাহলে মৃদু অ্যাসিড তীব্র ক্ষার আমাদের ব্যবহার করতে হবে ফেনপথ্যালিন। তো এই ছক থেকে কিভাবে প্রশ্নটা আসবে, মেডিকেলে বেশি আসে, ভার্সিটিতেও এমন না যে আসে না, অবশ্যই আসে। ভার্সিটি মেডিকেল খুবই খুব ইম্পর্টেন্ট। এখন আসি নির্দেশকে এর বাইরে আমাদের প্রশ্ন করবে। এখন আসা যাক হলো তুল্যতা বিন্দুর পিএইচটা আগে দেখাই। তুল্যতা বিন্দুর পিএইচ, ছকটা থাকুক আমাদের, তুল্যতা বিন্দুর পিএইচ আসে। And এবার আমাদের এখানে একটু লেখো যে তীব্র অ্যাসিড আর একটা তীব্র ক্ষার যদি বিক্রিয়া করে, তা তুল্য বিন্দুতে এখানে পিএইচ কত হবে। তুল্য বিন্দুর পিএইচ, তো তুল্যতা বিন্দুতে পিএইচ, তুল্যতা বিন্দুতে পিএইচ, তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষার যদি বিক্রিয়া করে তুল্যতা বিন্দুতে পিএইচ কি হবে। দেখো, একটা অ্যাসিডও তীব্র ক্ষারও তীব্র, যেমন ওল সেরকম বাঘা তেঁতুল। মানে হাজবেন্ডও জাদ্রেল বউও জাদ্রেল, ওই বাসায় যদি মারামারি হয়, হাজবেন্ড যদি এক থাপ্পড় মারে, ওয়াইফও হাজবেন্ডের গায়ে আর এক থাপ দিয়ে আর এক থাপ্পড় মেরে দেয়। তো এরকম তীব্র অ্যাসিড তীব্র ক্ষার যদি হয়, দুইজনই সমান, তাহলে তীব্র অ্যাসিড তীব্র ক্ষার যদি বিক্রিয়া করে তুল্যতা বিন্দুতে একদম দুইটা নিউট্রাল হয়ে থাকবে, অর্থাৎ তুল্য বিন্দুতে এখানে পিএইচ হবে 7। তাহলে তুল্য বিন্দুর পিএইচ কত, একটা তীব্র অ্যাসিড তীব্র ক্ষার যদি বিক্রিয়া করে তুল্য বিন্দুর পিএইচ হবে 7। এবার যদি বলি তীব্র অ্যাসিড মৃদু ক্ষার যদি বিক্রিয়া করে, দেখো এখানে অ্যাসিডটা তীব্র, অ্যাসিড তীব্র আর ক্ষারটা মৃদু, তাহলে দ্রবণে কি বেশি থাকবে, দ্রবণে অবশ্যই অ্যাসিড বেশি থাকবে, কারণ অ্যাসিডটা তীব্র, ডোমিনেটিং কে অ্যাসিড। মৃদু ক্ষার দ্রবণে আছে, তীব্র অ্যাসিড দ্রবণে আছে, তো দ্রবণে অ্যাসিড বেশি। অ্যাসিড যদি দ্রবণে বেশি থাকে, তাহলে পিএইচ কত হবে, অ্যাসিডের পিএইচ 7-এর কম। তাহলে তীব্র অ্যাসিড মৃদু ক্ষার যদি হয়, সেক্ষেত্রে তুল্যতা বিন্দুতে আমাদের পিএইচ হবে 7-এর কম। তীব্র অ্যাসিড মৃদু ক্ষার, যেহেতু অ্যাসিড তীব্র, দ্রবণে অ্যাসিড বেশি, অ্যাসিডের পিএইচ 7-এর কম, এজন্য পিএইচ <<7। এবার আসি মৃদু অ্যাসিড তীব্র ক্ষার, এক্ষেত্রে দেখো ক্ষারটা তীব্র, যদি এখানে দুটাই তীব্র, দুটাই তীব্র বলে নিউট্রাল হয়ে গেছে। এখানে অ্যাসিড তীব্র বলে অ্যাসিডের পিএইচ 7-এর কম। এখানে ক্ষারের পিএইচ দেখো, তীব্র ক্ষার, দ্রবণে ক্ষার বেশি, যদি দ্রবণে ক্ষার বেশি থাকে তাহলে দ্রবণের পিএইচ কি হবে,
সাতের বেশি হবে, তো এক্ষেত্রে তুল্যতা বিন্দুতে পিএইচ হবে দ্রবণের সাতের কম। আর মৃদু অ্যাসিড মৃদু ক্ষার যদি হয়, এ ধরনের ক্ষেত্রে তুল্য বিন্দুর পিএইচ ওঠানামা করতে পারে, 6 থেকে 8-এর মধ্যে থাকবে, খুবই খুবই পার্থক্য, মানে সাতের একটু কম, সাতের একটু বেশি হতে পারে। এই জন্য মৃদু অ্যাসিড মৃদু ক্ষারের এক্ষেত্রে দ্রবণের পিএইচ হয় কি হবে, দুটাই যেহেতু সমান, নিউট্রাল হতে পারে, নিউট্রাল থেকে একটু কম বা নিউট্রাল থেকে একটু বেশি, 7 থেকে একটু কম বা 7 থেকে একটু বেশি, এরকম হতে পারে। এক্ষেত্রে এটার পিএইচ আমাদের দরকার নাই। এই তিনটা আমাদের দরকার। তীব্র অ্যাসিড তীব্র ক্ষার তুল্যবিন্দুর পিএইচ 7, তীব্র অ্যাসিড মৃদু ক্ষার পিএইচ হবে 7-এর কম, তীব্র মৃদু অ্যাসিড তীব্র ক্ষার 7-এর বেশি। তো এটা দিয়ে আবার প্রশ্ন কিভাবে আসে, এটা দিয়ে প্রশ্ন দেখো কিভাবে আসছিল। সিম্পল একটা এমসিকিউ আসতে পারে। 2 নম্বর এমসিকিউ, 3 নম্বর এমসিকিউটা পড়ো। জলীয় দ্রবণে এইচসিএল ও এনএইচ। 3 নম্বর এমসিকিউটা দেখো। এই যে 3 নম্বর এমসিকিউ, জলীয় দ্রবণে এইচসিএল ও এনএইচ, একটা তীব্র অ্যাসিড আর একটা তীব্র ক্ষার। তাহলে তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষার যদি হয়, ওর প্রশম বিন্দু মানে তুল্য বিন্দু। আচ্ছা, তুল্য বিন্দুর বাংলা কথা কিন্তু প্রশম বিন্দু হয়, এই তুল্য বিন্দু বা প্রশম বিন্দু। তুল্য বিন্দু যে কথা, প্রশম বিন্দু সেই কথা, মানে যে বিন্দুতে ওরা বিক্রিয়া করে থেমে যায়। তুল্য বিন্দু বা প্রশম বিন্দু, এক্ষেত্রে একটা তীব্র অ্যাসিড তীব্র ক্ষার যদি বিক্রিয়া করে, দ্রবণের পিএইচ হবে 7। এখন যদি প্রশ্নটাতে আমি আরো কিছু অ্যাড করি, দেখো অন্যগুলো কখন অ্যান্সার দিব। ধরো এখানে আমার এইচসিএল এনএওএইচ আছে, এবার যদি আমি এখানে NH4OH লিখে দিতাম, তীব্র অ্যাসিড আর একটা মৃদু ক্ষার, তখন আমি কোনটাকে অ্যান্সার দিতাম? তখন তীব্র অ্যাসিড মৃদু ক্ষার মানে এটা আমি নিতে পারবো না, এটাও নিতে পারবো না, এই দুইটার যে কোনো একটা নিতে পারতাম। ঠিক আছে, এটা নিতে পারতাম, কারণ কি, তীব্র অ্যাসিড মৃদু ক্ষার, যেহেতু অ্যাসিড তীব্র, দ্রবণের পিএইচ কত হবে, এই যে 7-এর কম, এটা ধরো, এটাও অ্যান্সার হবে তখন। আর যদি মৃদু অ্যাসিড তীব্র ক্ষার হতো, ধরো এই প্রশ্নটা এখন আমি করে দিলাম কি, মৃদু অ্যাসিড, এই জায়গাটা আমি ইথানোইক অ্যাসিড দিলাম, CH3 COOH করে দিলাম, মানে অ্যাসিডটা আমি করে দিলাম হলো CH3 COOH। তাহলে যদি অ্যাসিডটাকে আমরা CH3 COOH করি, আর এই ক্ষারটাকে যদি আমরা চেঞ্জ করে NH4OH করে দিই, এই খাটটাকে যদি আমরা চেঞ্জ করে NH4OH করে দিই, ও NH4OH দিলে তো হবে না, সরি, NH4OH না, খাটটা তীব্রতাই থাক। তাহলে ভুল হচ্ছে একটু, অ্যাসিডটাকে আমরা মৃদু অ্যাসিড করে দিই, তাহলে অ্যাসিডটা ধরো HCl কেটে দিলাম, HCl কেটে দিয়ে এই জায়গাটা আমি CH3 COOH করলাম। তাহলে যদি CH3 COOH করি, আর এখানে এই খাটটা যেটা আছে সেটাই রাখলাম, তাহলে মৃদু ক্ষার তীব্র, এই সরি, মৃদু অ্যাসিড তীব্র ক্ষার, তাহলে দ্রবণের পিএইচ কি হবে, 7-এর বেশি, সেক্ষেত্রে অ্যান্সার হবে এটা। তাহলে বুঝাইতে পারলাম কিনা, যে তীব্র অ্যাসিড তীব্র ক্ষার তুল্যবিন্দু 7, তীব্র অ্যাসিড মৃদু ক্ষার তুল্যবিন্দু পিএইচ 7-এর কম, মৃদু অ্যাসিড তীব্র ক্ষার 7-এর বেশি, তাহলে 7-এর বেশি অ্যান্সার কত হবে, 8.8। তা আশা করি বুঝতে পারছো, এখানে যদি আমার মৃদু অ্যাসিড আর তীব্র ক্ষার থাকে, এটা তো নেওয়াই যাবে না, এটা নেওয়াই যাবে না, এটা নেওয়াই যাবে না, যেটা 7-এর বেশি আছে সেটা অ্যান্সার, তাহলে সেক্ষেত্রে আমার অ্যান্সার হবে 8। আর এই প্রশ্নটার ক্ষেত্রে আমাদের যেহেতু তুল্যবিন্দু এখানে তীব্র অ্যাসিড তীব্র ক্ষার, তাহলে অ্যান্সার এটার হয়েছে 7। আশা করি এই এমসিকিউ দিলে পারবা। এখন আসা যাক আমাদের নির্দেশকের কালার গুলো নিয়ে, আমরা এখন কথা বলবো, যে কোন নির্দেশক কত পিএইচে কালার চেঞ্জ করে। এই সবটাও থেকেও খুব প্রশ্ন করে। আমরা বেসিক্যালি ভার্সিটির জন্য যদি তুমি পড়ো আর মেডিকেলের জন্য যদি পড়ো, তবে 4টা নির্দেশক পড়লে হয়, তবে দুইটা একটু এক্সট্রা পড়লে ভালো হয়। আমরা কয়েকটা নির্দেশক একটু জানবো, 4টা নির্দেশক, ভার্সিটি কেটে দিয়ে আপাতত। এই ছকে লেখো নির্দেশক, আর এখানে লেখো অম্লীয় মাধ্যমে বর্ণ। যদি তুমি ছক না করতে চাও তবুও ভালো, ছক করে পড়লেও ভালো। নির্দেশক অম্লীয় মাধ্যমে বর্ণ, ক্ষারীয় মাধ্যমে বর্ণ। নির্দেশক অম্লীয় মাধ্যমে কি বর্ণ দেয়, আচ্ছা এই ছকটা আমরা একটু পরে লিখলে মনে হয় ভালো করতাম। এই ছকটা একটু পরে লিখি, এই ছকের আগে যেটা, কত পিএইচ এ কোনটা কালার চেঞ্জ করে সেটা যদি একটু লেখো। প্রথমে দেখো যে মিথাইল অরেঞ্জ, এই ছকটা পরে লিখি, হ্যাঁ এই ছকটা কিন্তু পরে, এটা আলাদা। মিথাইল অরেঞ্জ কত পিএইচ এ বর্ণ পরিবর্তন করে?
মিথাইল অরেঞ্জ কত পিএইচ এ বর্ণ পরিবর্তন করে লিখে রাখো 3.1 থেকে 4.4। যদি দ্রবণের পিএইচ 3.1 থেকে 4.4 এর মধ্যে যায়, তখন মিথাইল অরেঞ্জ নিজের নিজের কালার চেঞ্জ করে। চারটা শিখলে আমাদের চলে। জাহাঙ্গীরনগরের জন্য দুইটা এক্সট্রা বলবো। মিথাইল রেড। মিথাইল রেড হলো 4.2 থেকে 6.3 পিএইচ যদি হয় দ্রবণের, তখন সে নিজের বর্ণ পরিবর্তন করে। আর 3 নম্বরে হলো ফেনপথলিন। ফেনপথলিন কত পিএইচ এ কালার চেঞ্জ করে? ফেনপথলিন হলো 8.3 থেকে 10। নতুন বই অনুসারে একটু চেঞ্জ, 8.3 থেকে মনে হয় 9.8 লিখছে। 8.3 থেকে আগের বই অনুসারে 10 ছিল, কিন্তু বর্তমান বই অনুসারে মনে হয় 9.8। 8.3 থেকে 9.8 এরকম লেখা আছে, আমি একটু চেক করে বলে দিই দাঁড়াও। নতুন বই অনুসারে 8.2 থেকে 9.8 লিখছে, তাহলে এটা হবে 8.2 থেকে 9.8। তাহলে ফেনপথ্যালিন কত পেয়েছে নিজের বর্ণ পরিবর্তন করে? 8.2 থেকে 9.8। এই তিনটা, আরেকটা মনে রাখবা, লিটমাস। ভার্সিটির জন্য এই চারটা এনাফ, তবে জাহাঙ্গীরনগরের জন্য দুইটা এক্সট্রা করতে হবে। লিটমাস পেপার কত পেয়েছে? 6 থেকে 8। দ্রবণের পিএইচ যদি 6 থেকে 8 হয়, মানে 6.0 থেকে 8.0, তখন সে কালার চেঞ্জ করে। তাহলে মিথাইল অরেঞ্জ 3.1 থেকে 4.4, মিথাইল রেড 4.2 থেকে 6.3, ফেনপথ্যালিন 8.2 থেকে 9.8। এগুলো কিন্তু মান আসে, বিশেষ করে ওপরের তিনটা সব থেকে বেশি আসে। এই ওপরের তিনটা সব থেকে বেশি আসে। এর বাইরে জাহাঙ্গীরনগরের জন্য আমাদের দুইটা পড়ে রাখা উচিত, বা জাহাঙ্গীরনগর দিছে, গত বছরের আগের বছরেই দিছে। কিসল রেড আর ফেনল রেড আসছে ওদের। তাহলে এখানে আমাদের এর বাইরে এই দুইটা কিন্তু ভার্সিটি, অন্য ভার্সিটি আসে না। এখানে শুধু জেইউ লিখে রাখো, আর হলো মেডিকেলের জন্য এটা তোমার কাজে লাগতে পারে। এই শেষে যে দুইটা লিখবো, কিসল রেড আর ফেনল রেড। লেখো কিসল রেড। কিসল রেড কত? কিসল রেড হলো 6.8 থেকে 7.2 থেকে 8.8। 7.2 থেকে 8.8। আর ফেনল রেড, ফেনল রেড হলো আমাদের 6.8 থেকে 8.4। 6.8 থেকে 8.4। এই দুইটা আমাদের জাহাঙ্গীরনগরের জন্য স্পেশাল। এছাড়া এই দুইটা তোমার কিন্তু আমি নিষেধ করলাম যে এই দুইটা তুমি যদি না পারো দরকার নেই। এই দুইটা, শেষের দুইটা, এই দুইটা শুধুমাত্র জাহাঙ্গীরনগরে দিছিল, এই জন্য আমি পড়ালাম। তাছাড়া এই দুটো আসে না, ওপরের গুলো আসে। এখন এগুলোর প্রশ্ন কিভাবে আসে আমি যদি একটু দেখায় আসি। দেখো প্রথমটা থেকে দেখাই, এই যে যে জাহাঙ্গীরনগর 23-24, দেখো প্রথম প্রশ্ন আছে, মিথাইল অরেঞ্জ নির্দেশকের পিএইচ পরিসর কত, মানে সে কত পিএইচ এ নিজের কালার চেঞ্জ করে। এখানে দেখো আমি লিখে রাখছি 3.1 থেকে 4.4, অর্থাৎ প্রথমটা হলো আমাদের অ্যান্সার, 3.1 থেকে 4.4। এর পরের প্রশ্ন যদি যাই, এটা দেখো, জিএসটি 22, পিএইচ এর মান 9 থেকে 10 হলে ফেনফথ্যালিন নির্দেশক আছে, এটা পরে, বাট এখনো হয় না। ওই ছকটা হলো উপরের ছক, এই যে উপরের ছকটা হলো এটা। এই যে এটা, ক্ষারীয় একটি দ্রবণে ক্রমাগত অ্যাসিড যোগ করায় কোন নির্দেশকের পিএইচ হয়েছে 7.5। দেন 7.5 যদি পিএইচ হয়, তা 7.5 পিএইচ এ কোনটি, দেখো 7.5 পিএইচ এ কোনটি কালার চেঞ্জ করে, তো এইগুলোর মধ্যে দেখো তো 7.5 কোনটার মধ্যে পড়ে। এর মধ্যে 7.5, এই যে লিটমাস, লিটমাস 6.8 থেকে 8.4। আচ্ছা, লিটমাসে তো ঝামেলা করে দিল, কিসল্টেট ফেনল্টেট। এটা আর একটা ছক পড়াতে হবে, না পড়ালে আসলে এটা হচ্ছে না। কিসল্টেট যেহেতু হলুদ, 7.5 এ হলুদ, এই জন্য এটা কিসল্টেট। কিসল্টেট দেখো এখানে আসছে 7.5, এটা আপাতত মনে রাখো 7.5। কিন্তু এই কিসল্টেট অম্লীয় মাধ্যমে কি কালার, সেটার জন্য তোমাদের আবার একটা ছক দেখাতে হবে। এই ছকটা ওখানে আছে কিনা? আছে, আছে, আছে। দেখো, এই যে কিসল্টেটের মানটা এখানে আছে, আমি এখান থেকে দেখাই দিই। ক্রিটিক্যাল এমসিকিউ বলতে পারো, অনেকটা মুখস্থ। দেখো কিসল রেট 7.5, কত পিএইচ এ সে কালার চেঞ্জ করে? 7.2 থেকে 8.8। এই পিএইচ হলে সে কালার চেঞ্জ করে। আর এই পিএইচ এর মধ্যে যখন সে হয়, তখন হলুদ আর লাল হয়। মানে অম্লীয় মাধ্যমে সে হলুদ হয়, ক্ষারীয় মাধ্যমে সে কি লাল হয়, কি কেমন হয়, লাল হয়। তাহলে অম্লীয় মাধ্যমে হলুদ, ক্ষারীয় মাধ্যমে লাল। এখন যদি আমরা এমসিকিউটার দিকে যাই, কত নম্বর এমসিকিউ ছিল? এই যে
দেখো, ক্ষারীয় একটি দ্রবণে ক্রমাগত অ্যাসিড যোগ করছে। তাহলে প্রথমে সে ক্ষারীয় ছিল, তার মধ্যে কি যোগ করা শুরু করছে, তার মধ্যে অ্যাসিড যোগ করা শুরু করছে। 7.5, 7.5 হলে কিসল রেট কিন্তু এর মধ্যে আছে 7.2 থেকে 8.8, তার মানে এই পিএইচ হলো কিসল রেটের বর্ণ পরিবর্তন করবে। 7.5 সেখানে কি যোগ করা হচ্ছে, অ্যাসিড যোগ করা হচ্ছে। অ্যাসিড মাধ্যমে আবার কি কালার, হলুদ বর্ণ। তাহলে কিসল রেট যেহেতু অ্যাসিড মাধ্যমে হলুদ হয়, আর অ্যাসিড মাধ্যমে হলুদ মানে ক্রমাগত অ্যাসিড যোগ করতেছে, তো অ্যাসিড যোগ করার কারণে হলুদ হচ্ছে, আর তখন দ্রবণের পিএইচ 7.5। তার মানে এই রেঞ্জের মধ্যে পড়ছে 7.2 থেকে 8.8, এই জন্য অ্যান্সার নিচে হলো কিসোলেট, গতানুগতিকের বাইরে। আচ্ছা, এর উপরে 15 নম্বর এমসিকিউটা একটু দেখো। 15, একটি অম্লীয় দ্রবণে ক্রমাগত ক্ষার যোগ করছে। তো ক্রমাগত যদি ক্ষার যোগ করা হয়, দ্রবণের পিএইচ তখন হলো 5। তাহলে 5 পিএইচ এর যদি হয়, তাহলে এক্ষেত্রে দেখো 5 পিএইচ পরিসর এটা সহজে পাওয়া যাচ্ছে, মিথাইল অরেঞ্জ মিথাইল রেড। এই দুইটা কিন্তু 5-এর মধ্যে, 3.1 থেকে 4.4, 4.2 থেকে 6.3। তাহলে এটা আমাদের দেখে সহজে বলে দিতে পারি যে অন্যগুলোর পিএইচ পরিসর ওর মধ্যে নাই। দেখো, আমি যদি বলি যে কিসল রেডের পিএইচ পরিসর কত, কিসল রেড দেখো 7.2 থেকে 8.8, হয় না? আচ্ছা, মিথাইল রেড পিএইচ পরিসরটা কত, মিথাইল রেড হলো 4.2 থেকে 6.3, যেটার মধ্যে কি আছে, 5 আছে। তাহলে এটা কিন্তু আমাদের মিলে যাচ্ছে যে এটার পিএইচ কততে চেঞ্জ হয়, 4.2 থেকে 6.3 পিএইচ হলে মিথাইল রেড সেই পিএইচ চেঞ্জ করে। ফেনল রেড যদি বলো, এই ফেনল রেড দেখো 6.8 থেকে 8.4, ওর মধ্যে কিন্তু পিএইচ 5 নেই। 6.8 থেকে 8.4, 6.8 লিখছি কিন্তু এটা 6.8 থেকে 8.4, এই পিএইচ এ তো ফেনল রেড কালার চেঞ্জ করবে না। আর ফেনপথলিন দেখো, ফেনপথলিন এই যে 8.2 থেকে 9.8, ওর মধ্যেও 5.9। এই প্রশ্নটা অনেক সহজে আনসার দেওয়া যাচ্ছে যে কত পিএইচ, এই পিএইচ যদি 5 হয়, তো পিএইচ 5 আছে শুধুমাত্র মিথাইল রেড। মিথাইল রেড পিএইচ 5 এ কালার চেঞ্জ করে, কারণ মিথাইল রেডের পরিসরটা কত, 4.2 থেকে 6.3। সুতরাং অ্যান্সার আমরা বি দিতে পারবো। ওকে, তাহলে 15-16 এমসিকিউ গেল। এরপরে আমরা দেখলাম কি যে মুখস্থ মান কিভাবে আসে সেটা। এবার আসি কোনটার বর্ণ কেমন, এটা যদি পরীক্ষাতে আসে। কত পিএইচে তো কালার চেঞ্জ করবে, এটা তো বললামই। আর তো নাই। মিথাইল ভ্যালেন্স কত পিএইচে কালার চেঞ্জ করে, এই প্রশ্ন কিন্তু এবছর কম দিছে বলে এখানে কম, কিন্তু এই জিনিস কিন্তু খুব আসে। মিথাইল ভ্যালেন্স হলো যেমন 3 পয়েন্ট, এটা কিন্তু এই উপরের তিনটা খুব আসে, মানে এই একইভাবে মিথাইল ভ্যালেন্সের জন্য এটা 3.1 থেকে 4.4। যদি মিথাইল রেড অপশনে থাকতো তো আমরা অ্যান্সার দিতাম 4.2 থেকে 6.3। যদি 8.3 থেকে 10, এটা কার জন্য দেখছো, এটা কিন্তু ফেনফথেলিনের জন্য। 8.2 থেকে 9.8, আগের বই অনুসারে মানটা ছিল 8.3 থেকে 10, এটা হলো ফেনফথেলিনের কালার পরিসর। তাহলে এই মান কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। এখন আমরা চলে যাব ওপরের ছকটাতে, নির্দেশক। এই ওপরের ছকে চলে যায়, ওপরের ছক থেকে কিভাবে প্রশ্ন করে সেটা। And কোন নির্দেশক কোন মাধ্যমে কি কালার দেয়, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। কোন নির্দেশক কোন মাধ্যমে কি কালার দেয়, তা আমাদের এখানে মোটামুটি চারটা মুখস্থ রাখলে চলে। চারটা মুখস্থ রাখলে চলে। 1 নম্বরে আসো, মিথাইল ওয়ানেন্স। খুবই ইজি, মনে রাখাটা খুব কঠিন কিছু না। মিথাইল ওয়ানেন্স ওখানে যদিও ছিল, একটু বড় করে দিই। মিথাইল অরেঞ্জ কোন মাধ্যমে কি কালার দেয়, দেখো কিভাবে মনে রাখবে আমি বলে দিব। মিথাইল অরেঞ্জ হলো লাল অম্লীয় মাধ্যমে। আচ্ছা, দুইটা একসাথে লিখি, মিথাইল রেড, এই দুইটা একই। অম্লীয় মাধ্যমে এরা দুইটাই লাল, লাল লাল, এপাশে হলুদ হলুদ। এই দুইটা মনে রাখতে আসলে হাতে গোড়া কিছুই লাগে না। মিথাইল অরেঞ্জ মিথাইল রেড দুটাই অম্লীয় মাধ্যমে লাল, দুটাই ক্ষারীয় মাধ্যমে কি হলুদ, কারণ এরা একই টাইপের। দুটাই কিন্তু হলো মৃদু ক্ষার টাইপের, বুঝছো? এই জন্য এটা এরকম হয়। ফেনফথেলিন যদি হয়, ফেনফথেলিন হলে অম্লীয় মাধ্যমের কালারটা কেমন, অম্লীয় মাধ্যমে বর্ণহীন। এটা খুবই একটা ইউনিক, যে এটা অম্লীয় মাধ্যমে একদম কালার শো করে না। ফেনফথেলিন অম্লীয় মাধ্যমে বর্ণহীন। ক্ষারীয় মাধ্যমে এর কালারটা হলো লালচে গোলাপি বা লালচে বেগুনি, এরকম যা থাকবে। লালচে বেগুনি একদম ইউনিক, অন্যদের সাথে এর কোনো মিল নাই। এই জন্য এটা মনে থাকে যে অম্লীয় মাধ্যমে এটা বর্ণহীন, কিন্তু ক্ষারীয় মাধ্যমে এটার কালারটা কি হয়,
ক্ষারীয় মাধ্যমে এটা বেগুনি হয়, লালচে বেগুনি। এরপরে আমাদের প্রয়োজন পড়বে হলো লিটমাস। এটা একদম ক্লাস 9-10 থেকে পড়ে আসছো। অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, অর্থাৎ নীল লিটমাসকে কি করে, অ্যাসিড লাল করে। তাহলে অম্লীয় মাধ্যমে এটা কেমন হবে লিটমাস পেপার? অম্লীয় মাধ্যমে হবে লাল। তাহলে নীল লিটমাসকে যেহেতু লাল করে, অম্লীয় মাধ্যমে এটা লাল হবে। আর এ- ক্ষারীয় মাধ্যমে, ক্ষার লিটমাসকে কি করে, নীল করে। তাহলে ক্ষারীয় মাধ্যমে এটা হবে নীল। যদি এই চারটা মুখস্থ করতে পারবো না এমন কারো মনে হয় আমার সমস্যা হওয়ার কথা না। কিভাবে মনে রাখবো? মিথাইল অরেঞ্জ মিথাইল রেড লাল লাল, হলুদ হলুদ। ফেনফথলিন তো এমনি মনে থাকবে বর্ণহীন লালচে বেগুনি। আর লিটমাস কিরকম? লিটমাস হলো অম্লীয় মাধ্যমে লাল, মানে অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, লাল লিটমাসকে নীল করে। তাহলে নীল লিটমাসকে যেহেতু লাল করে, আর ক্ষার কি করবে, ক্ষার মাধ্যমে সে নীল হবে। তাহলে নীল লিটমাস লাল, আর ক্ষারের মাধ্যমে গেলে লিটমাস কি হয়ে যায়, নীল হয়ে যায়। তো এই হলো আমাদের এই পাঁচটা যদি আমরা মনে রাখতে পারি, এই চারটা যদি মনে রাখতে পারি আমাদের চলে যাবে। আর খুব রেয়ার কেস, এটা হলো খুবই রেয়ার কেস, যদি তুমি মেডিকেলে ভর্তি পরীক্ষা দাও বা জাহাঙ্গীরনগর পরীক্ষা দেওয়ার আগের দিন পড়ো, তবে আমার এক্সট্রা দুইটা একটু পড়া লাগতে পারে। সেটা হলো ফেনল রেড, কিসল রেড। ফেনল রেড আর কিসল রেড অন্য ভার্সিটিতে দিতে দেখা যায় না, শুধুমাত্র মেডিকেল এর জন্য পড়তে পারো। আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য এরা হলো বইয়ের ভেতর থেকে দেখে দেখে প্রশ্ন করে, অন্যরা এই প্রশ্ন দেয় না। তাহলে ফেনল রেড আর কিসল রেড, এটা কিন্তু ফেনল লিখছি, এটা হলো ফেনল রেড। ফেনল রেড আর কিসল রেড। ফেনল রেড যদি হয়, তাহলে এটা হবে হলুদ, দুইটাই হলুদ। এটাও মনে রাখা কিছু না, ওইটার উল্টা। এই প্রথমটার উল্টা মনে রাখবা, হলুদ হলুদ আর লাল লাল। এটা যে মনে রাখতে গেলেও যে হাতি ঘোড়া লাগবে তাও কিন্তু না, এমনিতে মনে থাকার কথা। কিভাবে? যে মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড এর অপোজিট এটা। খেয়াল করো, মিথাইল অরেঞ্জ মিথাইল রেড লাল লাল হলুদ হলুদ, আর এটা হলো হলুদ হলুদ লাল লাল, মানে হলুদ হলুদ এই পাশে যে লাল লাল। এখন পরীক্ষার সময় যেন উল্টে না যায়, এইটা আগে মনে রাখবা যে এরা অবধারিতভাবে লাল। আমি মনে, এটা মনে রাখবো যে আমি জানি না, মানে ফেনল রেড আর ইসল রেড তুমি মনে রাখবা যে আমার মনে নাই। ঠিক আছে, একদম নিজের মাথার মধ্যে ঢুকে দাও, এটা আমার মনে নাই, কিন্তু আমি পারি। কিভাবে পারি? কারণ আমার মিথাইল অরেঞ্জ মিথাইল রেড যা হবে এর উল্টা বলে দেবো। তো মিথাইল অরেঞ্জ মিথাইল রেড হলো লাল লাল, মানে অম্লীয় মাধ্যমে লাল, ক্ষারীয় মাধ্যমে হলুদ। তাহলে এটা উল্টে যাবে, হলুদ আর লাল হয়ে যাবে। তো এইগুলো আসলে পরীক্ষাতে কিভাবে আসে প্রশ্ন, সেটা একটু দেখাই, দেখো। প্রশ্ন এখানে খেয়াল করো, শুধু এভাবে দিয়ে দেয়। 11 নম্বর প্রশ্ন দেখো, মিথাইল অরেঞ্জ অ্যাসিড মাধ্যমে, জাহাঙ্গীরনগর ব্রাঞ্চ, মিথাইল অরেঞ্জ অ্যাসিড মাধ্যমে কি কালার? এই যে মিথাইল অরেঞ্জ অ্যাসিড মাধ্যমে লাল। তাহলে এখানে যেহেতু লাল নাই, আছে হলো লাল গোলাপি, তাহলে অ্যান্সার ডি, লাল গোলাপি। এরপরে দেখো পিএইচ 9-10, ফেনফথলিন কোন নির্দেশক এর বর্ণ হবে? তো পিএইচ যদি 9-10 হয়, এই 9-10 কোন পিএইচ? 9-10 কি কেমন পিএইচ দেখো, 9-10 হলো ক্ষারীয়। তাহলে ফেনফথলিন ক্ষারীয় মাধ্যমে কি কালার, লালচে বেগুনি। তাহলে এখানে বেগুনি আছে, আমাদের অ্যান্সার হবে বি। তাহলে এখানে আমরা দেখে বুঝছি যে অ্যাসিড মাধ্যম নাকি ক্ষারীয় মাধ্যম, সেটা কিভাবে বুঝে নিচ্ছি, পিএইচ টা দেখে। তাহলে পিএইচ এর মান 9 থেকে 10, তা পিএইচ 9-10 মানে একটা ক্ষারীয় পিএইচ। তাহলে ফেনফথলিন ক্ষার মাধ্যমে কি কালার, লালচে বেগুনি। তাহলে অ্যান্সার হবে আমাদের বেগুনি। দেখো জিএসটি 22-23 এই জিনিস কিন্তু ঘুরে ফিরে দেয়। আচ্ছা, এর পরের প্রশ্ন দেখাই। 14 নম্বরটা আমরা একটু আসবো, 14 নম্বরটা নিয়ে কথা বলবো। 15-16 তো আগেই বলছি। অন্যগুলো এই মিথাইল অরেঞ্জের এটা দেখো, আগে একটু আগে দেখাইছি, বর্ণ পরিবর্তনের পিএইচ 3.1 থেকে 4.4। 24 নম্বর এমসিকিউ। 24 নম্বর এমসিকিউ দেখো, নিচের কোন নির্দেশক পদার্থটি ক্ষারীয় মাধ্যমে হলুদ? তা ক্ষারীয় মাধ্যমে হলুদ দেখো, এই যে ক্ষারীয় মাধ্যমে হলুদ দুইটা, ক্ষারীয় মাধ্যমে আমাদের হলুদ দুইটা, মিথাইল অরেঞ্জ মিথাইল রেড। তাহলে এখানে মিথাইল অরেঞ্জ মিথাইল রেড, এই যে মিথাইল রেড পড়ে গেছে, ক্ষারীয় মাধ্যমে হলুদ কালার। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি আমরা। মিশ্রিত দ্রবণের প্রকৃতি তো দেখাইছিলাম, আর আছে? আর নাই। ওকে, একটা জিনিস বাকি আছে, সেটা হলো আমাদের কত নম্বর এমসিকিউ, 14 নম্বর এমসিকিউ। এই এমসিকিউটা খুবই খুবই কনসেপচুয়াল একটা এমসিকিউ, খুবই ভালো একটা এমসিকিউ, পছন্দের, আমার পছন্দের একটা এমসিকিউ। পছন্দটা কিরকম দেখো, একটা দ্রবণের হাইড্রোজেন আয়নের পরিবর্তনের পরিসর, হাইড্রোজেন মানে H+,
প্লাস যে কথা, এইচ থ্রি ও প্লাস কিন্তু একই। হাইড্রোনিয়াম আয়ন আর এইচ থ্রি ও প্লাস কিন্তু একই, আগে থেকে সবার জানা। এখন এই দ্রবণের প্রথমে এইচ থ্রি ও প্লাস এর মান ছিল হলো 10, ধরে নাও 10, আর সেটা হয়ে যাচ্ছে 1/10। তাহলে 10 থেকে যদি 1/10-এ যায়, তাহলে বাড়ছে নাকি কমছে? কমে যাচ্ছে। কারণ এইটুকু জানে না এমন কেউ মনে হয় নাই, যে 10 বড় নাকি এই যে 10 বড় নাকি 1/10 বড়, কোনটা বড় এটুকু মনে হয় আমার আর শেখানোর প্রয়োজন নাই। যে 10-এর থেকে 1/10 হলো 10 গুণ ছোট হয়ে গেছে। তাহলে 10 থেকে যাচ্ছে 1/10-এ, মানে দ্রবণে এইচ প্লাস কমে যাচ্ছে। দেখো এইচ থ্রি ও প্লাস প্রথমে ছিল 10, সেটা হয়ে যাচ্ছে হলো 1/10। তাহলে এইচ থ্রি ও প্লাস কমে যাচ্ছে। এইচ থ্রি ও প্লাস যদি কমে যায়, তাহলে দ্রবণে অ্যাসিড কমে যাওয়া মানে ক্ষার যোগ করা শুরু করছে। তাহলে হাইড্রোজেন আয়নের পরিবর্তন হচ্ছে 10 থেকে গেছে 1/10-এ, তার মানে আমি বুঝতে পারছি দ্রবণে ক্ষার যোগ করা শুরু হয়েছে। তাহলে দ্রবণ যদি ক্ষারীয় হয়ে যায়, তা লিটমাস কি করে? লিটমাস ক্ষারীয় মাধ্যমে দেখো নীল হয়ে যায়। লিটমাস ক্ষারীয় মাধ্যমে কি হয়? নীল হয়। তাহলে লিটমাসের বর্ণ কি হবে? লাল থেকে নীল হবে। এটা হলো আমাদের অ্যান্সার। এখানে অ্যান্সারটা ভুল আছে, অ্যান্সারটা বি হবে। হ্যাঁ, এখানে অ্যান্সারটা ঠিক ভুল হবে। অপশন ঠিক লিখছে ওরা, মানে সমাধান ঠিক লিখছে। এইচ এর ঘনমাত্রা কমছে, অর্থাৎ দ্রবণ ক্ষারীয় হচ্ছে। তা ক্ষার হলে লিটমাস লাল থেকে নীল হবে, মানে এখানে ব্যাখ্যায় ঠিক লিখছে কিন্তু অ্যান্সারের সময় আবার এ লিখে ফেলছে। তাহলে লিটমাস হবে লাল থেকে নীল, অর্থাৎ বি নাম্বারটা অ্যান্সার। তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা কিভাবে বুঝলাম? যে দ্রবণে অ্যাসিড আছে হলো 1/10 থেকে হয়ে গেছে 1/10, তার মানে এইচ থ্রি ও প্লাস কমে যাচ্ছে। এইচ থ্রি ও প্লাস কমা মানে কি? দ্রবণের মধ্যে খাদ যোগ করছে। খাদ যেহেতু যোগ করছে, এইচ থ্রি ও প্লাস কমে যাচ্ছে। তাহলে খাদ যোগ করলে এইচ প্লাস কমে, আর এইচ প্লাস কমা মানে দ্রবণ ক্ষার হওয়া। আর আমরা দেখতে পাচ্ছি লিটমাস ক্ষারীয় মাধ্যমে কি হয়? নীল হয়। তাহলে অ্যান্সার হবে আমাদের লাল লিটমাস নীল। এই যে লাল লিটমাস আস্তে 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 নীল হয়ে যাবে। ওকে। আর এখানে যদি উল্টা হতো এমসিকিউটা, এই এমসিকিউটা যদি এই জায়গায় হতো, ধরো প্রথমটাতে এখানে থাকতো ধরো 1/10, মানে প্রথমে এই জায়গায় থাকতো ধরো 1/10, প্রথমে থাকতো 1/10 আর পরে ধরো হতো 10। তাহলে 1/10 থেকে 10 মানে অ্যাসিড বাড়া শুরু করছে। যদি অ্যাসিড বাড়া শুরু হইতো, মানে উল্টা মান, মানে এখানে ভগ্নাংশটা যদি উল্টা করে দিত, এটা যদি আগে দিত, প্রথমে যদি দিত তোমার 1/10 না দিয়ে, 10/1 না দিয়ে যদি দিত 1/10, আর পরে যদি দিত হলো 10, সেক্ষেত্রে আমরা বলতাম অ্যাসিড বেড়ে যাচ্ছে, দ্রবণে অ্যাসিড যোগ করা শুরু করছে। তখন আমাদের অ্যান্সার কি হতো? লাল, নীল লিটমাস লাল হতো। কারণ কি? অ্যাসিড কি করে? নীল লিটমাসকে লাল করে। তাহলে নীল লিটমাস লাল হতো তখন যদি দ্রবণ অ্যাসিডিক হয়। তো এখানে আমাদের দ্রবণটা ক্ষারীয় হয়ে যাচ্ছে, বুঝলাম কি করে? এই 10 থেকে 1/10 গেছে মানে কমে যাচ্ছে। এইচ প্লাস কমাবো যাবে মানে ক্ষার বেশি হয়ে যাবে। আর দ্রবণ যদি ক্ষারীয় হয়, তাহলে লাল লিটমাস নীল হবে। আর দ্রবণ যদি অ্যাসিড হয়, নীল লিটমাস লাল হবে। খুবই সুন্দর একটা এমসিকিউ, আশা করি সবাই বুঝতে পারছো। এই হলো আমাদের নির্দেশক। যদি তুমি নির্দেশকে আমার এই কথাগুলো শুনে থাকো, বা এই যে 15-20 মিনিট আমি কথা বললাম নির্দেশক নিয়ে, এই নির্দেশকের যাবতীয় জিনিস আমি কিন্তু বলে ফেলছি। প্রথমে বলছিলাম কি, যে তীব্র অ্যাসিড মৃদু ক্ষার, মৃদু অ্যাসিড তীব্র ক্ষার, তীব্র অ্যাসিড তীব্র ক্ষার, কোন নির্দেশক ব্যবহার করব, ওইটার একটা ছক বলছি। এরপরে আমরা দ্বিতীয় ছক বলছি, তুল্যতা বিন্দুতে পিএইচ। একটা তীব্র অ্যাসিড তীব্র ক্ষার তুল্য বিন্দুর পিএইচ কত, মৃদু অ্যাসিড তীব্র ক্ষার তুল্য বিন্দুর পিএইচ কত, তীব্র অ্যাসিড মৃদু ক্ষারের তুল্য বিন্দুর পিএইচ কত, ওই একটা বলছি। এরপরে আমরা বলছি হলো কোন নির্দেশক কত পিএইচ এ কালার চেঞ্জ করে। তাহলে মিথাইল ওয়ান 3.1 থেকে 3.1 থেকে 4.4, মিথাইল রেড 4.2 থেকে 6.3। ফেনপথ্যালিন আমাদের কি ছিল? ফেনপথ্যালিন ছিল আমাদের 8.3 থেকে 10, না নতুন বই অনুসারে 8.2 থেকে 9.8। আর লিটমাস কত? 6 থেকে 8। আর এর বাইরে দুইটা জিনিস একটু পড়াইছি, কিসল রেড আর ফেনল রেড। কিসল রেড ফেনল রেড শুধুমাত্র কোন ইউনিভার্সিটির জন্য? জাহাঙ্গীরনগর আজমেটের জন্য। কিসল রেড ফেনল রেড এর মানটা 7.2 থেকে 8.8, আর একটা হলো 6.8 থেকে 8.4। এই কিসল রেড এই। আর এগুলো মনে রাখা খুবই সহজ, কোন মাধ্যমে কি কালার। মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড লাল লাল হলুদ হলুদ, ফেনফথেলিন বর্ণহীন লালচে বেগুনি। আর এর পরেরটা আছে কি আমাদের লিটমাস লাল নীল। আর যদি আমরা বলি ফেনল রেড কিসল রেড, এক কথা আমার মনে নেই, এক কথা আমার মনে নেই, কিন্তু আমি পারি। কিভাবে পারি? মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড এর উল্টো বলে দিই। কিভাবে? মিথাইল অরেঞ্জ লাল লাল হলুদ হলুদ ছিল, তাহলে এটা হলুদ হলুদ লাল লাল হবে। ওকে। আশা করি পুরো 5 মিনিটের মধ্যে আমি ব্রিফিংটা দিয়ে দিছি যে তোমার এই নির্দেশক থেকে কি ধরনের প্রশ্ন করবে। এখন আসা যাক একটা জিনিস একটু। এখন আসি, এই টাইটার টাইটেন বলে একটা জিনিস আছে। টাইটার কি জিনিস? টাইটেশনে ব্যবহৃত টাইটার কি জিনিস? টাইটার হলো জানা ঘনমাত্রার দ্রবণকে লেখো টাইটার বলে। তাহলে টাইটার কি? জানা ঘনমাত্রার দ্রবণ। জানা ঘনমাত্রা বা যেটা প্রমাণ দ্রবণ, জানা বা প্রমাণ লিখতে পারো। প্রমাণ কথা মানে জানা। তো প্রমাণ বা জানা ঘনমাত্রার দ্রবণকে কি বলা হয়? টাইটার।
প্রমাণ বা জানা ঘনমাত্রা, টাইটেশনে যে প্রমাণ বা জানা ঘনমাত্রা দ্রবণকে টাইটার বলে। এই জানা ঘনমাত্রা বা জানা ঘনমাত্রার দ্রবণকে কি বলা হয়? টাইটার বলে। এর আরেকটা নাম আছে টাইট্রান্ট। টাইটার বা টাইট্রান্ট। তো দুইটা কথা বললে আমার মনে থাকে না, টাইটার আমার মনে থাকে। প্রমাণ বা জানা ঘনমাত্রার দ্রবণকে টাইটার বলে। এই টাইটার কোথায় রাখা হয়? দেখো, এটা বুরেটে রাখা হয়। এটি বুরেটে রাখা হয়, টাইটেশন করার সময় এটি বুরেটে রাখা হয়। বুরেটে কি আমি দেখাবো, এটি বুরেটে রাখা হয়। আর যদি বলি টাইট্রেট, আর একটা আছে কি, টাইট্রেট। টাইট্রেটটা হলো কি, অজানা ঘনমাত্রার দ্রবণ। অজানা ঘনমাত্রার দ্রবণকে টাইট্রেট বলে। টাইটেশনে ব্যবহৃত অজানা ঘনমাত্রার দ্রবণকে কি বলে? টাইট্রেট। এই টাইট্রেট কোথায় রাখা হয়? টাইটেশনের সময় এই অজানা ঘনমাত্রার দ্রবণ যেটা, সেটাকে বলে টাইট্রেট। এই টাইট্রেট রাখা হয় হলো কনিক্যাল ফ্লাক্স। এটি কনিক্যাল ফ্লাক্সে রাখা হয়। টাইটেশনের সময় এটি কনিক্যাল। এই টাইটেশনের সময় কিন্তু এটি না লিখে তুমি লিখতে পারো টাইটেশনের সময়। টাইটেশনের টাইট্রেশনের সময় টাইটেশনের সময় এটি কনিক্যাল ফ্লাক্সে রাখা হয়। আর টাইটেশনের সময় এটি টাইট্রেশনের সময় টাইট্রেশনের সময় বলে লেখো এখানে। টাইট্রেশনের সময় এটি বুরেটে রাখা হয়। তো বুরেট আর কনিক্যাল ফ্লাক্স যে না চেনো তুমি, ইন্টার যদি পাশ করে থেকে থাকো কোন একটা কলেজ থেকে, তা আশা করি তুমি ল্যাবে একদিন হলেও ঢুকছো। ল্যাবে ঢোকার পরে এরকম কিছু স্ট্যান্ড ছিল, একটা স্ট্যান্ডের সাথে এরকম একটা জিনিস ঝুলানো ছিল। আশা করি সবাই চেনো জিনিসটাকে। এটা হলো বুরেট বলে। এই বুরেট এটা এরকম, মানে একটা স্ট্যান্ডের সাথে লাগানো থাকে। এটাকে বলে বুরেট। এটা এখান থেকে খুলে যদি দেয়া হয়, তা এটা খুলে দিলে এখান থেকে ফুটায় ফুটায় পড়ে। আর এটা ফুটায় ফুটায় যার মধ্যে পড়তো, এখানে এরকম একটা কনিক্যাল ফ্লাক্স আমাদের থাকতো। কনিক্যাল ফ্লাক্স, এই যে এরকম। তো এটা হলো আমাদের সেই বুরেট। আর এটা হলো কনিক্যাল ফ্লাক্স। টাইটেশনের সময় এই বুলেটের মধ্যে টাইটারকে রাখা হয়, মানে জানা ঘনমাত্রার যে দ্রবণ সেটা এটার মধ্যে রাখা হয়, টাইটার। আর এটা রাখা হয় হলো অজানা ঘনমাত্রার দ্রবণ। তো অজানা ঘনমাত্রার দ্রবণ সেটাকে আমরা কোথায় রাখি? এই যে এটার ভিতরে রাখি, কনিক্যাল ফ্লাক্সে রাখি। এটার নাম হলো বুরেট। এটার নাম হলো আমাদের সেই বুরেট। তাহলে বুরেটের মধ্যে থাকে হলো টাইটারটা। আর টাইটেনটা কোথায় থাকে? নিচে থাকে। নিচটা কোথায়? কনিক্যাল ফ্লাক্স। এটা হলো আমাদের সেই কনিক্যাল ফ্লাক্স। তাহলে কনিক্যাল ফ্লাক্সের মধ্যে রাখা হবে কি? টাইটেটটাকে। তাহলে জানা ঘনমাত্রার দ্রবণকে টাইটার বলে, অজানা ঘনমাত্রার দ্রবণকে টাইটেন্ট টাইট্রেট বলে। টাইটার, টাইটেট। আর এদের আরেকটা করে নাম আছে। যেমন এটার আরেকটা নাম হলো টাইট্রান্ট। আর ওইটা বললে অনেকে ভুলে যায়। এটা টাইটার বা টাইট্রান্ট। আর এটা হলো টাইট্রেট। এর আরেকটা নাম হলো টাইট্রান্ট। এটা ট, আর এটা মধ্যাহ্ন। এই তো এখন এ তো বুঝাবেন দিলে আসলে সমস্যা হয়ে যাবে না। এটা টাইটার বা টাইট্রার। এটা আরেকটা যে নাম, ওই আরেকটা নাম বললে হলো অনেকের সমস্যা হয়ে যায়। ওটা হলো টাইট্রান্ট। এটার আরেকটা নাম, টাইটারের আরেকটা নাম যদি তুমি মনে রাখতে পারো ভালো। আমি ভুলে যেতে বলি কারণ আমার নিজেরই আবল তাবল মনে হয়। টাইট্রান্ট এর আরেকটা নাম হলো টাইট্রান্ট, মধ্যাহ্নই টয়। এটা হলো ট কিন্তু, টাইট্রান্ট। টাইট্রান্ট এর আরেক নাম হলো টাইটার। আর এটার আরেকটা নাম হলো টাইট্রান্ট, টাইট্রান্ট, মধ্যাহ্নটায়। এখানে মধ্যাহ্ন ড, আর এটা হলো ট। তাহলে টাইটার বা টাইট্রান্ট আর টান্ট, এটা হলো টাইট্রেট বা টাইটান। এটা বললে অনেকে ভুলে যায়, মানে চারটা যেহেতু গুজামিল লাগে, এই জন্য আমি বলি কি এটা ভুলে যাও। তুমি মনে রাখো টাইটার। টাইটার মানে জানা ঘনমাত্রার দ্রবণ। টাইট্রেট মানে অজানা ঘনমাত্রার দ্রবণ। টাইটার কোথায় থাকবে? বুরেটে। টাইট্রেট কোথায় থাকে? এই টাইট্রেট কোথায় থাকে? টাইট্রেট থাকে হলো কনিক্যাল ফ্লাক্স। শেষ। তাহলে আশা করি নির্দেশক নিয়ে যাবতীয় সমস্যার সহজ সমাধান হয়েছে। এখন চলে আসা যাক আমাদের নির্দেশকের বাইরে এর পরের টাইপে আমরা চলে যাই। টাইপ 6 হয়েছে, টাইপ 7 হয়েছে।
টাইপ 8। এখনকার টাইপের মধ্যে একটা টাইপ আমাদের একটু বড় আছে, সেই টাইপটার নাম হলো, আচ্ছা একটা ছোট টাইপ পড়াই দিই। মিলিমোল পার লিটার থেকে প্যাথোলজিক্যাল একটা ইউনিট, মিলিমোল পার লিটার ইউনিটটা থেকে আমরা যাব হলো মিলিগ্রাম পার ডেসিলিটার ইউনিট। এটা হলো রক্তে গ্লুকোজের মাত্রা নির্ণয়ক একটা একক। তাহলে রক্তে গ্লুকোজ লিখে রাখো, রক্তে গ্লুকোজের মাত্রা, রক্তে গ্লুকোজ, গ্লুকোজের মাত্রা যে এককের মাধ্যমে আমরা প্রকাশ করি, রক্তে গ্লুকোজের মাত্রা যে এককের মাধ্যমে আমরা প্রকাশ করি। তো মিলিমোল পার লিটার থেকে মিলিগ্রাম পার ডিএল এ যেতে হবে। যদি মিলিমোল পার লিটার থেকে মিলিগ্রাম পার ডিএল এ যেতে চাই আমরা, তাহলে প্রথমত এই এককটা, সরি এখানে মোল পার লিটার লেখা হয়ে গেছে, মিলিমোল পার লিটার হবে, মিলিমোল পার লিটার, মিলিমোল পার লিটার। আর এটা হলো মিলিগ্রাম পার ডেসিলিটার। এই এককটা কিন্তু তুলনামূলক বড়, কারণ আমরা জানি 1 লিটার সমান হলো 10 ডিএল, বা মোল আর মিলিগ্রামের মধ্যে মিলিমোল কিন্তু বড়। সুতরাং এই সাইডটা তুমি মনে রাখো যে এটা একটা বড় একক, আর এই এককটাকে দেখো ছোট একক। তা আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি বলো তো 5 কিলোমিটার সমান কত মিটার, তা এমন কেউ নাই মনে হয় পারবে না। 5-এর সাথে যদি 1000 গুণ দেই, তাহলে আমরা পেয়ে যাব হলো মিটার। তাহলে মিটার, কিলোমিটার থেকে যখন মিটারে যাচ্ছি, মানে বড় একক থেকে যখন ছোট এককে যাচ্ছি আমরা গুণ দিই। তাহলে এই বড় একক থেকে যখন ছোট এককে যায় আমরা গুণ করি। এখানে রক্তে গ্লুকোজের মাত্রা, যেহেতু গ্লুকোজের আণবিক ভর 180, ওখান থেকে আসলে এই মিলিমোল আর মিলিগ্রামের মধ্যে আসা যাওয়া করলে একটা শূন্য কেটে যায়, সংখ্যাটা 180 থেকে শূন্য বাদ দিয়ে 18 আসে। তো এই বড় এককটা থেকে যখন আমরা ছোট এককে যাব 18 দিয়ে গুণ করব, আর এই ছোট এককটা থেকে থেকে যখন বড় এককে আসবো তখন আমরা 18 দিয়ে ভাগ করব। একদম সহজ একটা ম্যাথ, গুণ করা আর ভাগ করা। একটা ছোট টাইপ বানাই দিছি যাতে সবার বুঝতে সুবিধা হয়। তো মিলিমোল পার লিটার থেকে যদি মিলিগ্রাম ডিএল এ যাই, তাহলে 18 দিয়ে গুণ, আর এই এককটা থেকে যদি এককে আসি তাহলে আমরা কি করব, 18 দিয়ে ভাগ করব। এর একটা বাস্তব উদাহরণ দেখাই। ধরো তোমার বাসার আশপাশে যদি ডায়াবেটিসের রোগী থাকে, এরা হয়তো কি করে, এই যে হাতে ছিদ্র করে আপনার একটা ফুটা করে এটা 1 ফোঁটা রক্ত নিয়ে গ্লুকোজ মাপে। তা যাদের সমস্যা আছে তারা দেখবে এরকম বলে, হাই হাই আমার রক্তে আজকে গ্লুকোজের মাত্রা 15 উঠে গেছে। মানে খাইছে কিছু একটা মিষ্টি, একটা মিষ্টি খাইতে দিবা, দেখবা তার রক্তে গ্লুকোজের মাত্রা বলবে কি, যে আমার একজন রক্তে আমার গ্লুকোজের মাত্রা এত চলে আসছে, গ্লুকোজের মাত্রা 7, 8 এরকম থাকলে স্বাভাবিক, কিন্তু একটা মিষ্টি খাইতে দিছো, তার খুব বিষ উঠে গেছে। তো এই যে বিষ বলছে, এটা আসলে কোন ইউনিটে বলে? একটা লোক একটা মিষ্টি খাওয়ার পরে বলতেছে আর তার রক্তে গ্লুকোজের মাত্রা কত উঠছে, 20। তো এই যে রক্তে গ্লুকোজের মাত্রা 20 বলছে, এটা কোন ইউনিটে বলছে? এটা হলো এই মিলিমোল পার লিটারে বলছে। তাহলে এইটাই হলো আমাদের সেই ইউনিটটা যেটা মোটামুটি বড় একক, মিলিমোল পার লিটার। এখন যদি আমি বলি যে একজন রোগী রক্তে গ্লুকোজের মাত্রা 20 মিলিমোল পার লিটার, তাহলে মিলিগ্রাম পার ডিএল এ কত, মিলিগ্রাম পার ডিএল এককে কত? তাহলে এখন আমাকে দেখতে হবে আমি কোন এককে আসি। আসি হলো বড় এককটাতে, তাহলে ছোট এককে যাব। তাহলে ছোট এককে গেলে কত দিয়ে গুণ করবো, 18। তাহলে 18 দিয়ে যদি গুণ করি তাহলে এটা মিলিগ্রাম পার ডিএল এ চলে গেছে। তাহলে মিলিগ্রাম পার ডিএল এ এটা হবে 18 × 36 মানে 360। তাহলে মিলিগ্রাম পার ডিএলটা হলো অনেক ছোট, সবসময় 100-র উপরে মনে রাখবা, যে সবসময় মিলিগ্রাম পার ডিএলটা 100-র উপরেই থাকবে। ঠিক আছে, কারণ এটা ছোট ইউনিট, তো এটা সবসময় 100-র উপরে থাকবে। আর এই মানটা সবসময় 20-30-এর মধ্যে থাকবে, মানে 20-30-এর নিচে, 7-10 থেকে হয়তো 20-30-এর মধ্যে থাকবে এই এককটা, বড় একক। তো যদি প্রশ্ন দেখাই, 20 নম্বর প্রশ্ন দেখো। 20 নম্বর প্রশ্নটাই হলো এই প্রশ্ন। একজন রোগীর রক্তে গ্লুকোজের মাত্রা দেখো দিয়ে রাখছে হলো 190। তাহলে 190, এই 190 মিলিগ্রাম পার ডিএল, মিলিমোল পার লিটার এককে কত? তাহলে এটার অ্যান্সার হবে 18 দিয়ে ভাগ। 190 কে যারা 18 দিয়ে ভাগ করতে পারো না, আমি ভাগটা দেখাই দিই। তাহলে 190 কে ভাগ দিব কত দিই, আছে হলে এই ইউনিটে, আসবো বড় ইউনিটটাতে, ছোটটা থেকে যদি বড়টাতে আসি ভাগ, এটাকে 18 দিয়ে ভাগ করব। তাহলে 18 দিয়ে যদি ভাগ করে, 18-10-কে একবারে 10 দিই, 18-10-কে 180, নিচে থাকে 10, যাচ্ছে না একটা শূন্য নিলাম দশমিক, 5 দিয়ে দিলে 5-18-90, আবার 10 থাকে, দশমিক ইউজ করা হয়েছে মানে শূন্য একটা নিতেই পারবো। তাহলে 5-18-90, তাহলে 10.55, 10.55 এর জায়গায় 10.66, মানে 55 চলতেই থাকবে, এই জন্য 566 লিখছি। মেডিকেল ভর্তি পরীক্ষা লাস্ট 18-19-এ আসছে, তার মানে দেওয়ার মতো সময় চলে আসছে।
ঠিক আছে, এটা কিন্তু দেওয়ার মতো সময় চলে আসছে, এরপরে আবার দিতে পারে। তো এই জিনিস পরীক্ষাতে যদি দেয় আশা করি সবাই পারবা। ধরো এরকম একটা দিছিল জাহাঙ্গীরনগর 18-19-এ, বলছিল একজন রোগীর রক্তে গ্লুকোজের মাত্রা 18 মিলিমোল পার লিটার। একজন রোগীর, ভুল লিখি, একজন রোগীর রক্তে গ্লুকোজের মাত্রা 18 মিলিমোল পার লিটার হলে, 18 না 8 দিছিল, 8 মিলিমোল পার লিটার হলে মিলিগ্রাম পার ডিএল এককে কত? তাহলে এক্ষেত্রে আমাদের যেহেতু বড় ইউনিটটাতে আছে, যাইতে হবে ছোট ইউনিটটাতে। তাহলে যদি আমরা গুণ দেই, 18, 8-এর সাথে 18 গুণ দেই, তাহলে 8 8 64, 4, হাতে হলো 6, 8 কে 8, 8 আর 6 কত, 14, তাহলে 144 মিলিগ্রাম পার ডিএল। আশা করি এই টাইপ কারো ভুল হবে না। তাহলে আমরা এই টাইপও শেষ করলাম। টাইপ শেষ করছি কিন্তু আমরা 8টা। এরপরে আমাদের যে ছোট ছোট টাইপ গুলো আছে, একটা বড় টাইপ আছে বিক্রিয়া থেকে পরিমাণ নির্ণয়, এটা খুবই ইম্পর্টেন্ট। এই টাইপটা বাদ দিলে আমাদের ছোট টাইপ মোটামুটি শেষ। বিক্রিয়া থেকে পরিমাণ নির্ণয়, এই টাইপটা হলো আমাদের বড়। আমরা নেক্সট ক্লাসের শুরুতে এই টাইপটা দিয়ে শুরু করব। আর যে ছোট ছোট টাইপ গুলো লিখছিলাম, মোল ভগ্নাংশ লিখছিলাম, উম, বাকি আছে কোনটা, নির্দেশক তো বলছি, মিশ্রিত দ্রবণের প্রকৃতি লিখছি, টাইট্রেশন হয়েছে, বাকি আছে আর কোনটা তাহলে, মোল ভগ্নাংশ। আচ্ছা, নিশ্চিত দ্রবণের প্রকৃতি, ঘনমাত্রা, টাইট্রেশন, পিপিএম হয়েছে সব, টি দ্রবণ হয়েছে বিক্রিয়া থেকে। ছোট 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 তিনটা টাইপ আছে। তা আমরা নেক্সট ক্লাসে আর তিনটা টাইপ আর তারপর জারণ বিজারণ শুরু করতে পারবো। তো আজকের ক্লাস এই পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে আমরা বিক্রিয়া থেকে পরিমাণ নির্ণয় আর শিখবো। হলো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে ঢাকা ভার্সিটি খুব আসছে, ডিউতে 24-এও এটা আসছে। নেক্সট ক্লাসে শুরুতে আমরা এই টাইপটা দিয়ে শুরু করব, মূল ভগ্নাংশ দেখবো, আর হলো শতকরা, আর প্রাইমারি স্ট্যান্ডার্ড, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, চারটা ছোট ছোট, তিনটা ছোট টাইপ, একটা হলো বড় টাইপ। এই টাইপ গুলো আমরা নেক্সট ক্লাসের শুরুতে আলোচনা করব আর জারণ বিজারণ শুরু করব। আজকের ক্লাস এই পর্যন্ত থাকলো। আর হয়তো 2টা ক্লাস লাগতে পারে এই চ্যাপ্টার জারণ বিজারণটা শেষ করতে, তাহলে 2টা ক্লাসে শেষ হয়ে যাবে আশা করি। ওকে, আজকের মতো এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ।